লেখা দেখা যাচ্ছে না? জি স্যার, সবকিছু মোটামুটি ক্লিয়ার। আপনি চাইলে শুরু করে দিতে পারেন, আমিও এখান থেকে রেডি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে আমাদের লিটারেচারের থার্ড ক্লাস হবে ইনশাআল্লাহ। স্টুডেন্টরা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। লিটারেচার 03। আমরা প্রথম ক্লাসটাতে আমরা যুগ বিন্যাস আলোচনা করছি। দ্বিতীয় ক্লাসটাতে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড, আরেকটা কি দেখলাম, মিডল ইংলিশ পিরিয়ড। তো ওই একই ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের যে এটা হচ্ছে, সেখানে আমরা রেনেসাঁ পিরিয়ডে ঢুকবো। তো এখান থেকেই আপনার লিটারেচারের সবচেয়ে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, এখান থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে। এই যুগটা একটু খুবই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, যেন আসলেই আপনার মোটামুটি উত্তরগুলো করা যায়। তো রেনেসাঁ যুগটাকে আমি বলছিলাম আপনাদেরকে যে কোন কোন সময়টাকে বলা হয়, বা আহ, কিভাবে বলা হয় একটু আমরা দেখবো। একটু একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করবো যে রেনেসাঁ যুগটা আপনাদের মনে থাকার কথা, এটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছিলাম। রেনেসাঁ খ্রিস্টকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছিলাম। এটাকে কত থেকে কত বলছিলাম? 1500 থেকে, বলেন। 1660। ভুলে যায় না, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছিলাম। একটাকে বলছিলাম প্রিপারেশন ফর রেনেসাঁ। ঠিক আছে, প্রিপারেশন ফর রেনেসাঁ। তারপর এটা কি বলছিলাম? এলিজাবেথান। এলিজাবেথান এজ। তারপর জ্যাকোবিয়ান। এটা লাগবে আমাদের। তারপরে হচ্ছে জ্যাকোবিয়ান, ক্যারোলিয়ন। কমনওয়েলথ। ক্যারোলিন, আর একটা হচ্ছে কমনওয়েলথ। সালবিন্যাসটা বলছিলাম যে এটা হচ্ছে 1500 থেকে 1558। এলিজাবেথ বলছিলাম 1558 থেকে 1603। জ্যাকোবিয়ান 1603 থেকে 1625। তারপর 1625 থেকে 1649। 1649 থেকে 58, ওই 60 পর্যন্তই ধরা হয়। এই হচ্ছে যে রেনেসাঁ যে যুগবিন্যাসটা। একটু একটু খেয়াল রাখবেন যে এই যুগবিন্যাসটা বা যুগ বিন্যাসটা, এটা যেন আপনার সাল হিসাবে পরীক্ষায় যদি আসে তাহলে আপনি যেন উত্তর করতে পারেন, সেই বিষয়টা খেয়াল রাখবেন। যারা প্রথম দিকে মিস করছিলেন তারা এটা খেয়াল রাখেন যে এইভাবে পরীক্ষায় আসলে এর মধ্যে এই অনেক সময় আবার চারটা ভাগে ভাগ করা হয়। যে চারটা ভাগ কি, এই এটা বাদ দিয়ে এই চারটাকে ধরা হয়। রানী কিং, মানে এলিজাবেথ যখন সিংহাসনে আরোহণ করলো সেই সময়টাকে অনেক সময় ধরা হয়। তো যেভাবেই ধরা হোক না কেন, এই যুগ বিন্যাসটা যখন আমরা মনে রাখবো। তো রেনেসাঁ সম্পর্কে যদি একটু বলতে যাই, আমি একটু বেসিক কথা বলে নিই, একটু একটু শোনার চেষ্টা করেন যে রেনেসাঁ আসলে মানে মূল কাহিনীটা কি আসলে, বা আহ, এই সময় কি ঘটে। স্বাভাবিকভাবে যদি বলতে চাই যে রেনেসাঁ শব্দটা হচ্ছে একটা ফরাসি শব্দ। এই শব্দটা আপনার, মানে আমরা কি বলবো, এই শব্দটার উৎপত্তি ঘটে। আচ্ছা, আমি একটু দাঁড়ায় বলি তারপরে লেখালেখি করবো। ঠিক আছে। তো এই যুগের উৎপত্তি ঘটে যে রেনেসাঁ শব্দের অর্থ আমরা সবাই জানি যে রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ, বা পুনরায় কোনো কিছু জাগরণ হওয়া, পুনর্জন্ম বলে থাকি। তো পুনর্জন্ম, পুনর্জাগরণ। এখন প্রশ্ন আসে যে পুনর্জন্ম বা পুনর্জাগরণ কি। এই সময় ইউরোপে আপনার, ইউরোপ বলতে এটা মূলত শুরু হয় ইতালিতে। ইতালিতে যে যুগ পরিবর্তনের যে ধারাটা শুরু হয়, সেই ধারাটাকেই মূলত রেনেসাঁ বলা হচ্ছে। এই ধারায় আসলে কি আসে,
রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে রিভার। এই প্রশ্নটা অনেক সময় আসে যে রিভার। তো এখন প্রশ্ন আসে কিসের রিভার? রিভার আমি বললাম অফ ক্লাসিক্যাল রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং। এখন প্রশ্ন হলো যে রিবার্থ অফ ক্লাসিক্যাল লার্নিং যদি বলে, তাহলে ক্লাসিক্যাল লার্নিং বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? এক কথায় যদি বলি আমরা, যে গ্রিক যে শিক্ষা বা জ্ঞান বিজ্ঞানের যে এটা, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল লার্নিং। তো এইটা ইউরোপে এই আন্দোলনটা সংগঠিত হয়। এটা মূলত শুরু হয় ইতালিতে। ঠিক আছে? এই এই এটা শুরু হয় ইতালির ফ্লোরেন্সে, ভেনিস, বা সরি, রোম, ফ্লোরেন্স, ভেনিস, এইভাবে তিনটা জিনিস মনে রাখবেন যে ইতালির, আমি যা বলতেছি এগুলো সবগুলো প্রশ্ন আকারে পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসবে। তো এখানে দেখেন যে এটা মূলত শুরু হয় কোথায়? ইউরোপে। ইউরোপের কোথায়? স্টার্টেড ইন ইতালিতে। কোথায় শুরু হয় বলেন? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ইতালিতে শুরু হয়। ইতালি, এই জায়গাটাকে এইভাবে মনে রাখবেন, 1453 সালে রোম, ফ্লোরেন্স, ভেনিস। তাহলে আমরা তো পড়বো ইংল্যান্ডের রেনেসার ইতিহাস। তাহলে ইংল্যান্ডের রেনেসার ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে ইংল্যান্ডের রেনেসা আসবে থেকে? ইংল্যান্ডে এই রেনেসার আগমন ঘটবে। এই রেনেসাটা মূলত সংঘটিত হয়েছিল মধ্যবিত্ত পরিবারের জ্ঞান বিজ্ঞানের অন্বেষণের মাধ্যমে বা জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে। তো এটা আহ, এই রেনেসাঁটা হচ্ছে একটা ব্রিজিং পয়েন্ট বা একটা একটা ট্রান্সফরমেটিভ এই যেটা, এটাকে একটা ব্রিজ হিসেবে কল্পনা করতে পারি আমরা। ঠিক আছে? একটা ব্রিজ হিসেবে কল্পনা করতে পারি। ব্রিজ হিসেবে কল্পনা করতে পারি কিসের ব্রিজ হিসেবে? যে এটাকে, এইটা মিডিল এজ থেকে, মিডিল এজ থেকে মানুষকে আপনার মডার্ন এজের দিকে আস্তে আস্তে ধাবিত করে, বিভিন্ন ধাপ পার করে মডার্ন এজে ধাবিত করে। রেনেসাঁ একটা ব্রিজ হিসেবেও কাজ করে, যে পরিবর্তনটা আসে এই পরিবর্তনের একটা ব্রিজ হিসেবেও কাজ করে। এখন এই সময় কি হয়? রাজনৈতিক কিছু পট পরিবর্তন ঘটে। কি ধরনের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এই সময়? ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তনটা ঘটে, সেটা হচ্ছে নগর রাষ্ট্রের উত্থান। ঠিক আছে? আহ, নগর রাষ্ট্রের, অর্থাৎ গণতান্ত্রিক ভিত্তিক যে পদ্ধতিটা আছে সেই বিরুদ্ধে নগর রাষ্ট্র গঠিত হয়। নগর রাষ্ট্রের উত্থানটাই মূলত রেনেসাঁ লার্নিং এর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ, বা রেনেসাঁর বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ক্ষেত্রে আরেকটু জিনিস যেটা রাখবেন, যে পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ার এবং পলিটিক্স এর ক্ষেত্রে, পাওয়ার এবং পলিটিক্স এর ক্ষেত্রে এখানে একটা ব্যালেন্স তৈরি হওয়া শুরু করে। ঠিক আছে? রাজ্যের ক্ষমতা বা ক্ষমতায়নের মধ্যে একটা হয়। আরেকটা বিষয় যেটা হয়, এই যে এর মধ্যে ব্যালেন্স ঘটে, আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এখানে আপনার মানে কালচারের ডেভেলপ ঘটে। কালচারাল ডেভেলপমেন্ট ঘটে রেনেসাঁ যুগে, যেটাকে আমরা বলতে পারি যে এই সময় রাজাদের এই সংস্কৃতি, বিশেষ করে এলিজাবেথের যে বিষয়টা আসে, যে সংস্কৃতি, শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে তার যে পৃষ্ঠপোষকতা বা তাদের যে পৃষ্ঠপোষকতা, এই পৃষ্ঠপোষকতাটাই এই যুগটাকে এরকম নগর রাষ্ট্রে বা ভারসাম্য, পলিটিক্স এবং পাওয়ারের মধ্যে একটা ভারসাম্যের অবতারণা করে, এবং মানুষের থিঙ্কিং পাওয়ারে পরিবর্তন নিয়ে আসে। মানুষ এই যুগে ব্যাপকভাবে হঠাৎ করে যেমন থিঙ্কিং পাওয়ারে পরিবর্তন আসে, এটা বলতে আমরা কি বুঝি? আমরা মিডিল এজে একটা কথা বলছিলাম, একটু মনে করে দেখেন। মিডিল এজে কি বলছিলাম? যে মিডিল এজে তিন ধরনের নাটকের কথা বলছিলাম। একটা বলছিলাম মিরাকল প্লে, মোরালিটি প্লে, আর একটা হচ্ছে মিস্ট্রি প্লে। মিডিল এজে নাটকগুলো যখন হইলো, তখন পর্যন্ত নাটকগুলোর মধ্যে বৈশিষ্ট্যটা এরকম ছিল যে আপনার নাটকগুলো ধর্মীয় বা বাইবেল কেন্দ্রিক ছিল। কিন্তু মধ্য এই যে এসে, অর্থাৎ রেনেসাঁ যুগে এসে, এই সময় মানুষের মধ্যে একটা মানবতাবাদের তৈরি হইলো, যেটাকে বলা হয় হিউম্যানিজম। আমি ফিচার গুলোতে আসতেছি, এগুলো সবকিছু লাগে। হ্যাঁ, একটা হিউম্যানিজমের তৈরি হলো,
যে এই হিউম্যানিজম হচ্ছে রেনেসাঁর অন্যতম প্রধান বৈশিষ্ট্য, আমরা যেটা লিখলাম। তো মানুষের মধ্যে এক ধরনের এই যে ধর্ম থেকে বের হয়ে আসে মানুষকে মানুষের জন্য উত্থাপন করা, এই যে এই ক্ষেত্রে ক্রিস্টোফার মার্লো বা শেক্সপিয়ার বা জন ডার্ক, এরা অনেক বড় ধরনের ভূমিকা পালন করে এবং সায়েন্সের ডেভেলপমেন্ট ঘটে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই এই সময় মানুষ ধর্ম থেকে রেনেসাঁ যুগে মানুষ মানুষ কেন্দ্রিক, আমরা দুইটা শব্দ বলে থাকি, সেকুলারিজম এবং রিলিজিয়াস যে বিষয়টা বলে থাকি। কথা বুঝতে পারছেন সবাই? কথা, হ্যাঁ, আচ্ছা, বুঝলে ভালো। আপনারা রেসপন্স করেন না, থাকেনি তিন চারজন, জিজ্ঞাসা করবো না এখানে। রেনেসাঁ থেকে আমি যে কথাগুলো বললাম, এখান থেকে যে যে প্রশ্ন আসে যে রেনেসাঁ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, এই যুগকে কোন যুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। রেনেসাঁ শুরু হয় কোথায়? ইতালিতে। রেনেসাঁ শুরুর সাল কত? 1453। ইতালির কোথায় কোথায়? ফ্লোরেন্স, ভেনিস এবং রোম। তারপর রেনেসাঁ কি হিসেবে কাজ করে? একটা ব্যালেন্স কাজ করে। রেনেসাঁর সময় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে, ঠিক আছে, গণতান্ত্রিক বিকাশ ঘটে, ব্রিজ হিসেবে কাজ করে মধ্যযুগ থেকে আধুনিক যুগে। রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে রিবার্থ। রিবার্থ মানে পুনর্জন্ম। কোন ধরনের পুনর্জন্ম? এখানে ক্লাসিক্যাল লার্নিং এর, তখন বলা হয় যে রিবার্থ। রিবার্থ মিন্স কার পুনর্জন্ম? ক্লাসিক্যাল লার্নিং এর পুনর্জন্ম, ঠিক আছে। তারপরে যেটা বললাম যে নাটক চেঞ্জ হয়ে, ধর্মীয় অনুভূতি থেকে চেঞ্জ হয়ে হিউম্যানিজম অর্থাৎ মানবতাবাদের দিকে যায়। আপনাদের মনে হবে যে আমি এখন এতক্ষণ যা বলছি কিছুই বলি নাই, এখান থেকে কয়টা প্রশ্ন বলছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তো 12টা প্রশ্ন আমি অলরেডি এখানে বলে ফেলছি। আরেকটা যেটা আমি বলছি যে রেনেসাঁ, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যেটা রেনেসাঁ, তাহলে এটা শুরু হলো রেনেসাঁটা। আরেকটা লাস্ট যেটা বললাম যে ইংল্যান্ডের রেনেসাঁ ওই ইতালি থেকে আগমন ঘটে, এবং ইংল্যান্ডের রেনেসাঁ শুরুর সময়কালটা আনুমানিক 1500 সালের দিক থেকে, ঠিক আছে। তো এখন টুকটাক করে শুরু হইতে থাকে, এলিজাবেথের সময় গিয়ে এটা প্রাধান্য পায়। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মনে রাখবো যে রেনেসাঁর পায়োনিয়ার যদি বলা হয়, তাহলে দেখেন আমি এবারে যে যেটা যেটা প্রশ্ন বললাম ওটাকে পয়েন্ট করলাম। তো দেখা যাচ্ছে 10টা প্লাস প্রশ্ন আমাদের এখান থেকে হয়ে গেছে। তো এই রেনেসাঁ থেকে সবচেয়ে বেশি পড়বেন। তো আমি যে ঘটনাগুলো বলে যাব, এই ঘটনাগুলো সবগুলোই রেনেসাঁ রিলেটেড এবং প্রশ্ন রিলেটেড হবে। তো রেনেসাঁর পায়োনিয়ার্স হিসেবে যে তিনটা নাম সবচেয়ে বেশি আসে, সেই তিনটা নামটা একটু মনে রাখতে পারেন এইভাবে, PAL দিয়ে, ঠিক আছে। পিতে হচ্ছে প্যাট্রাক, ঠিক আছে। পল, পল বলতে পারেন। এতে হচ্ছে আর্কিমেগো, এগুলোর ইতিহাসে আর যাচ্ছি না আমরা। আর এটা হচ্ছে লিওনার্দো, লিওনার্দো দা ভিঞ্চি। এই তিনজনকে, হ্যাঁ, আমরা পায়োনিয়ার্স হিসেবে কল্পনা করে থাকি রেনেসাঁ যুগে। পায়োনিয়ার্স, অগ্রগতি বা অগ্রদূত, ঠিক আছে। তো পল বা এই শব্দ দিয়ে রাখেন। এই তিনজনের মধ্যে এই প্যাট্রাক সনেটের আবিষ্কারককে, তাকে বলা হয় ফাদার অফ রেনেসাঁ, বা তাকে ফাদার হিসেবে ডাকা হচ্ছে। তো এই হইলো এখানকার যে যে রেনেসাঁ যে বিষয়টা এটা। আর যদি সেঞ্চুরি হিসাবে আসে, যে রেনেসাঁ শুরুর কালটাকে যেটা বলবো সেটাকে আপনারা বলতে পারেন যে মর্নিং সান। আমি যেটা বলছিলাম যে চসারকে মর্নিং সান বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মূলত চতুর্দশ দশকে অর্থাৎ 14th সেঞ্চুরিতেই রেনেসাঁ মূলত বিকাশ হইতে থাকে, মানুষের মধ্যে জাগরণ তৈরি হইতে থাকে, ঠিক আছে, যেটাকে আমরা নবজাগরণ, নবজাগরণ বা নব উত্থান নামে সবচেয়ে বলে থাকি। আরেকটা শব্দ হচ্ছে যে ইংল্যান্ডের রেনেসাঁটা শুরু হয় মূলত 1400, আমি বললাম যে 1500 সালের দিকে। এটাকে বলা হয় যে 1500 সাল
কেউ কেউ বলে যে না, এটা 1490 সালের দিকে শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে 1500 সালের দিকে শুরু হয়। এই ক্ষেত্রে কি হয়, ইংল্যান্ডে যখন রেনেসাঁ শুরু হয়, তখন ইতালির অনেক পরে আমরা বললাম রেনেসাঁ শুরু হয়। একটু খেয়াল রাখবেন এই সময় কি ঘটে, এই সময় কিছু যুবক গ্রিক শিক্ষার উদ্দেশ্যে ইতালি গমন করে, অর্থাৎ ইতালিতে গ্রিক ভাষা শিক্ষার উদ্দেশ্যে, ল্যাটিন বা গ্রিক ভাষা শিক্ষার উদ্দেশ্যে তারা এখানে আপনার গমন করে। এই সময় যে ছেলেগুলো যায়, এটার ক্ষেত্রেও খেয়াল রাখবেন, এরা হচ্ছে ইংরেজ। এই নামগুলো আমি বলে দিচ্ছি। একজনের নাম হচ্ছে উইলিয়াম রোচিন, ঠিক আছে, একজনের নাম হচ্ছে রোচিন। আচ্ছা, একটু একটু লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, একজনের নাম হচ্ছে রোচিন, ঠিক আছে। ওই যে যুবকগুলো আর কি যায় আপনার ইংল্যান্ড থেকে ইতালিতে যায়। আরেকজন ছিল লিনাকর, আরেকজন ছিল লিনাকর, এরকম অনেকেই যায়, আমরা কয়েকটা নাম মনে রাখার চেষ্টা করব। আরেকটা হচ্ছে জন কলেট, ঠিক আছে, জন কলেট বা কলেট বলতে পারি, ঠিক আছে। আপনি মানে জি এল জে এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে। তো একজন হচ্ছে ব্রোচিন, লিনাকর, আর একজন হচ্ছে জন কলেট। এই যুবকরা ইতালিতে যায়। আপনি ইংল্যান্ডে কিন্তু লেটিন বা ইতালিয়ান ভাষা, লেটিন বা গ্রিক ভাষার শিক্ষাটা অনেক মানে একটা স্কলারের চিহ্ন বহন করে। জ্ঞান বিজ্ঞানে অনেক কিছুই গ্রিক ভাষায় এখনো মানুষ সন্ধান করে। তো এরা যখন ইতালি যায়, এই জন্য এই এরাদের মাধ্যমে আবার ইংল্যান্ডে আপনার আমরা কি বলতে পারি যে রেনেসাঁ চর্চা শুরু হয়, বা কালচার বা সভ্য বা সত্য হিসাবে এরা আহ উম, আপনার আহ একটা চিন্তাধারা, ফ্রি থিঙ্কিং এর যে একটা চিন্তা, একটা ধারা, এইটা এদেরকে উৎসাহিত করে। কাজে রেনেসাঁ যখন আসে, এই সময় আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞানের প্রসার ঘটে, অর্থাৎ বিজ্ঞানের প্রতি অভিযাত্রা শুরু হয়। তবে এই সময় বিজ্ঞানের প্রতি লিওনার্দো দা ভিঞ্চি বা এদের মতো কয়েকজন ছাড়া আর বেশিরভাগ মানুষ বিজ্ঞানের প্রতি খুব একটা শ্রদ্ধা রাখে নাই। তো রেনেসাঁ যতটা না বিজ্ঞানকে উৎসাহিত করছে, তার চেয়ে বেশি উৎসাহিত করছে লিটারেচারকে বা কালচারকে বা অ্যাডভেঞ্চারকে, অভিযানকে তার চেয়ে বেশি সে কি করছে, গুরুত্ব দিছে। কথা কি বুঝাইতে পারছি? তো রেনেসাঁ এই যে যে মূল বিষয়গুলো, এই বিষয়গুলো একে একে একটার পর একটা এরকম এরকম ভাবে তাদের সামনে আসতে থাকে। তো এই যে আসার ধারাটা বা মূল বিষয়টা, এটাকেই বলা হচ্ছে মূলত রেনেসাঁ যুগের উত্থান বা শুরু বা বিকাশ। তো এই হলো রেনেসাঁ সম্পর্কিত প্রাথমিক ধারণা। আরো যদি কিছু বলতে চাই, যে রেনেসাঁ নিজে হচ্ছে, শব্দটা হচ্ছে, অনেকেই বলে এটা একটা ফ্রেঞ্চ শব্দ, তবে কারো কারো মতামত এটাও আছে যে রেনেসাঁ একটা ল্যাটিন শব্দ। আর রেনেসাঁ সম্পর্কে এটা মিডিল ইস্ট মডার্ন হিস্ট্রির একটা ব্রিজ হিসেবে কাজ করে, ফ্লোরেন্স ব্রিজ বললাম। আর এটা হচ্ছে আপনার এইটাকে আরেকটা ক্ষেত্রে মনে রাখবো, যে এটাকে অনেক ক্ষেত্রে আর্লি মডার্ন পিরিয়ডও বলা হয়। তো এগুলো পরীক্ষায় কখনো আসে না বা আসে নাই। তাহলে সর্বশেষ আমরা কথা বলতে পারি যে রেনেসাঁ কি। রেনেসাঁ হচ্ছে একটা ক্লাসিক্যাল লার্নিং, ঠিক আছে, অথবা একটা হচ্ছে এটা একটা কালচারাল মুভমেন্ট। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, এক কথায় বলতে পারি যে রেনেসাঁটা হচ্ছে যে একটা কালচারাল মুভমেন্ট। দেখেন আমি আমি কিন্তু প্রথমে বলছি যে রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং, কথা কিন্তু মনে রাখতে হবে। অনেক যদি জিজ্ঞাসা করলে রেনেসাঁ কি,
বলে রেনেসা হচ্ছে নবজাগরণ, পুনর্জন্ম, সবই ঠিক আছে। যখন জিজ্ঞাসা করা হয় কিসের পুনর্জন্ম, তখন আর কি আর কোনো উত্তর দিতে পারে না। ইভেন ইংলিশ যারা পড়তেছে, আমি তো ইউনিভার্সিটি গুলো দেখি না, এই কলেজে যেগুলো পড়ে, এই বলতে যায়, রেনেসা মানে পুনর্জন্ম। কিসের পুনর্জন্ম? উত্তরটা হচ্ছে রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং। আর রেনেসার যুগে লিওনার্দো দা ভিঞ্চি বা এদের মতো অল্প কয়েকজন ছাড়া আর খুব বেশি মানুষ বিজ্ঞানের প্রতি বা জ্ঞান বা বিজ্ঞানের প্রতি তারা কি রাখে নাই, গুরুত্ব রাখে নাই। গুরুত্ব না ঠিক, মানে খুব বেশি একটা করে নাই। তারা অ্যাডভেঞ্চারটাকে বরং একটা প্রায়োরিটি দিছে, বা অ্যাডভেঞ্চারটাকে দিতে দিতে তারা মূল ফোকাসটা করছে লিটারেচার কালচারের ক্ষেত্রে। এই জন্য রেনেসাকে বলা হয়ে থাকে মূলত একটা কালচারাল মুভমেন্ট। তো এটা খেলা খেয়াল রাখবো যে রেনেসা কোন ধরনের মুভমেন্ট, যদি প্রশ্ন আসে উত্তর হবে রেনেসা হচ্ছে একটা কালচারাল মুভমেন্ট। আমি বলি যে পুরো ক্লাস শেষ হইতে হইতে এখান থেকে কম করে 100 প্রশ্নের উত্তর আপনার জানা থাকবে। তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন যদি আসেন যে এই রেনেসা যুগের যে একটা কথা হচ্ছে, রেনেসা যুগের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে এটা রেনেসা কেন এলো। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আপনি পয়েন্ট আকারে এগুলো মনে রাখবেন, বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। যে শেক্সপিয়ার, আমি তো আপনাকে শেক্সপিয়ারও পড়াবো না, মার্লোও পড়াবো না, কোনো কিছুই পড়াবো না, এগুলো আপনি করবেন। যে এরা যে এই যুগটাকে এরকম বিখ্যাত হিসাবে, ট্রান্সফরমেটিভ হিসাবে আসলো, এদের চিন্তার মধ্যে কি আসছে। আপনি দেখেন এই যুগে রেনেসাঁ যুগ করতে হলে তো আমাদের শেক্সপিয়ারকে যদি আমরা আলাদা করে পড়বো, এই সময় মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের তৈরি হয়, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ফ্রি থিঙ্কিং এবিলিটি তৈরি হয়। আমি একটা ছোট্ট একটা বইয়ের কথা বলি, আমাদের যে শেক্সপিয়ারের যে একটা বই হচ্ছে সেটার নাম হচ্ছে কি, শেক্সপিয়ারের বইটার নাম হচ্ছে হ্যামলেট। তো হ্যামলেটের মধ্যে কি করে, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের সবচেয়ে বড় ট্রাজেডি। দেখেন এটা একটা তথ্য মনে রাখার চেষ্টা করতে, হ্যামলেট হচ্ছে একটা শেক্সপিয়ারের বড় ট্রাজেডি, বা শেক্সপিয়ারের সবচেয়ে বড় ট্রাজেডি কোনটাকে বলা হয় হ্যামলেট। তো এই হ্যামলেট যখন রচনা করলো, হ্যামলেট কি, হ্যামলেট হচ্ছে ইংল্যান্ডের একজন যুবরাজ। মিডিয়াম ক্লাস রেনেসাঁকে বলা হচ্ছে তাহলে কালচারাল একটা মুভমেন্ট। প্রি থিঙ্কিং হ্যামলেট থেকে আমি যেটা বললাম যে তাহলে কিভাবে আসলো, হ্যামলেট কি করলো দেখেন। হ্যামলেট নাইট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। হ্যামলেট থেকে একটা যেহেতু ঢুকেই পড়ছে, এখানে একটা কথা বলে দিলে এখানে, যে হ্যামলেট, হ্যামলেট শব্দের একটা অর্থ আছে। ঠিক আছে, অনেকে এটা জানে না, হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে একটা ভিলেজ। ঠিক আছে, একটা মানে টাইনি ভিলেজ, যেখানে কোনো চার্চ থাকে না। ঠিক আছে, চার্চ বলতে হচ্ছে খ্রিস্টান প্রার্থনালয় বা থাকে না। ঠিক আছে, যে এটা থাকে না। তো ইয়ে আপনার এই হ্যামলেটের মধ্যে দেখেন ফ্রি থিঙ্কিং এর কি কি ঘটে। হ্যামলেটের বাবা মারা যায়, ঘটনা আপনারা সবাই জানেন। আপনি জাস্ট পয়েন্টটা বোঝার চেষ্টা করেন যে রেনেসাঁ কি ঘটছে। হ্যাঁ, এই সময় একজন রাজপুত্র হিসেবে হ্যামলেটের দায়িত্ব ছিল পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়া, এবং সে প্রতিশোধ নিবে এটা ডিটারমাইন্ড। কিন্তু হ্যামলেট যেটা করে, হ্যামলেট সিদ্ধান্ত নেওয়ার আগে, মানে তার চাচা বাবা তার বাবাকে হত্যা করছে, এইটা সিদ্ধান্ত নেওয়ার আগে বা তাকে মারার আগে সে নিশ্চিত হইতে চায় যে সত্যি চাচা এটা করছে কিনা। এবং
তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা, কিংবা আর কে কে এই ঘটনার সাথে জড়িত ছিল বা ছিল। এই যে একটা চিন্তাধারার একটা সেন্ট্রাল ক্যারেক্টার, একটা প্লটের একটা নায়ক, একটা ঘটনার একটা ট্রাজেডির নায়ক ভাবছে যে তার দায়িত্ব পালন করার আগে সে ভাবছে যে আমি এই কাজটা করব কি করব না, করলে কেন করব, এটার পিছনে যুক্তি কি। এই যে মানুষ মধ্যযুগের ধর্ম থেকে বের হয়ে আসলো, এই বের হয়ে আসাটাকেই বলা হচ্ছে রেনেসাঁ যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যেটাকে আমরা বলতেছি যে রেনেসাঁ যুগের যে কয়েকটা প্রধান বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা হচ্ছে, অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি থিঙ্কিং। এই যুগে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে শিখে, এটা একটা দেখেন। এবং এই সময় শুধু ফ্রি থিঙ্কিং এর ডেভেলপমেন্ট ঘটে না, আরেকটা জিনিসের ডেভেলপমেন্ট ঘটে, সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কি হয়, বা ব্যক্তি ইন্ডিভিজুয়ালিজম, মানুষ নিজেকে গুরুত্ব দিতে শিখে। ব্যক্তি তার তার মানে তার তার নিজেকে নিয়ে সে ভাবতে শিখে, বা নিজেকে নিয়ে সে আস্তে 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 ইন্ডিভিজুয়ালিজম থেকে তার আসে একটার পরে একটা, তার মানে আসতে থাকে। তারপরে তার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ন্যাশনালিজম। থেমে থেমে ক্লাস। এখন দেখেন, ফ্রি, শাশ্বত কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফ্রি থিঙ্কিংটা কেন রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য বোঝা গেছে। অনেক সময় আসে আসে কিন্তু ফিচার ইন্ডিভিজুয়ালিজম, আরেকটা হচ্ছে ন্যাশনালিজম। আমরা আমরা যেটা বলছিলাম যে ন্যাশনালিজম বলতে এখানে কি বোঝাচ্ছে, যে ন্যাশনালিজমের জায়গাটায় যেটা হচ্ছে যে ইংল্যান্ডকে, পুরো ইংল্যান্ডকে এই রানী এক সুতোয় গাঁথছে। তো এই সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে এরকম, যে ইংল্যান্ডের তখন ফ্রান্স এবং স্পেনের সাথে খুব খারাপ সম্পর্ক ছিল। তো এই খারাপ সম্পর্কটাকে মানে অনেকটাই কন্ট্রোল করে এলিজাবেথ। আমরা আমরা মজা করে শুনতাম বা বলতাম যে এরকম, যে রানী এলিজাবেথ কি করতো, ইয়েরে বলতো, ফ্রান্সের রাজাকে বলতো যে তোকে বিয়ে করব, ফ্রান্সের যুবরাজকে, ওইদিক দিয়ে ওই যুবরাজকে বলছিল বা রাজাকে বলছিল যে তোমাকে বিয়ে করবো। এরকম করে সে একটা কথা প্রচলিত আছে যে একটা ব্যালেন্স করে এরকম। যে যাই হোক, তার উদ্দেশ্য ছিল যে পুরো জাতিটাকে যেভাবে সে করে থাকুক, সেটা নিয়ে আমরা চিন্তা করতে যাচ্ছি না, তার উদ্দেশ্য ছিল পুরো জাতিটাকে একত্রিত করা।
ঠিক আছে, পুরো জাতিটাকে একত্রিত করা। এই এলিজাবেথ একত্রিত করার কারণে ইংল্যান্ড তার নিজস্ব সংস্কৃতিতে আসতে পারে। এটাই হচ্ছে ন্যাশনালিজমের একটা বড় বৈশিষ্ট্য। এটা একটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে হিউম্যানিজম, যেটা আমি শুরুতে বলছিলাম যে সাহিত্যগুলো কি হয়, সাহিত্যগুলো ইয়ে বা নাট্য রচনাগুলো এগুলো বের হয়ে আসে ধর্মীয় বিষয় থেকে, বের হয়ে এসে ব্যক্তিকে স্বাধীনভাবে নাট্য মঞ্চে উত্থাপন করা হয়। যেমন দেখেন, রেনেসাঁ যুগের নাটকের যদি আপনাকে বলা হয় যে রেনেসাঁ যুগের নাটকের বৈশিষ্ট্য কি, তাহলে আপনি প্রথমেই বলতে হবে যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি বা রেনেসাঁ যুগের নাটক যেটা আমি বলছি, তাহলে এগুলো হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। উল্লেখযোগ্য নাটক হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি, প্রতিশোধমূলক ট্র্যাজেডি যেটা, সেটাকে বলা হচ্ছে এই যুগের এলিজাবেথান ট্র্যাজেডি। যেটা এই ট্র্যাজেডি গুলো সবগুলোই কি হচ্ছে সেন্টার বেস অন হচ্ছে রিভেঞ্জের উপর, মানে মূল ফোকাস হচ্ছে এইটা। তো এটা একটু খেয়াল রাখবো। তারপরে যেটা আমরা খেয়াল রাখতে পারি যে এলিজাবেথের এইজটাকে আপনার এইখানে যেমন অনেক সময় প্রশ্ন আসে এরকম যে এই যুগের লেখক কে। হ্যাঁ, আহ, এই যুগের লেখক কে, যেমন বললেন ক্রিস্টোফার মার্লো, বা আপনি শেক্সপিয়ারের নাম থাকলো, বা যাদের যাদের নাম থাকবে সেই নামগুলো উল্লেখ করবেন, তাহলে সেটাই হচ্ছে ওই যুগের অন্যতম, এটা হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই যুগের মধ্যে আবার আপনার রেনেসাঁ পিরিয়ডের মধ্যে এই পাঁচটা যুগের মধ্যেও দুইটা সাব যুগ আছে, একটু মনে রাখার চেষ্টা করবেন। দুইটা সাব যুগ হচ্ছে, একটা হচ্ছে পিউরিটান এজ, আরেকটা হচ্ছে আপনার শেক্সপিয়ারের এজ। একটু মনে রাখবেন এটাও আসে। শেক্সপিয়ারের এজ কত, এটা বলা হয় 1590 থেকে 1620 পর্যন্ত, আর 1620 থেকে 1660 পর্যন্ত এটাকে পিউরিটান এজ বলা হয়। এই সময় আবার কি ঘটে দেখেন, এই সময় অনেক কিছু ঘটে ইংল্যান্ডে। এই সেকুলারিজম যখন আসে, ঠিক আছে, ইংল্যান্ডের এখানে আরো যে ঘটনাটা হচ্ছে যে ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক আর একটা হচ্ছে ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট, এরা আসে। এখন ক্যাথলিক আর প্রটেস্ট্যান্টের মধ্যে আবার কি ধরনের ঘটনা, এরা হচ্ছে খ্রিস্টান, এরাও খ্রিস্টান। হ্যাঁ, ইংল্যান্ডে একটা ঘটনা ঘটে, এটাকে মধ্যযুগে একটা ঘটনা ঘটে, যেটাকে বলা হয় ইনডালজেন্স। হ্যাঁ, ওই যে আমি বললাম বাইবেল যখন অনুবাদ হলো, জন উইকলিফ, টিন্ডেল, এদের নাম বলছিলাম গত ক্লাসে। তো এরা যখন আহ এই যুগটাকে আপনার ভাগ করে নিয়ে আসে, তখন মানুষ দেখেন, আমরা আহ, যখন ধর্মগ্রন্থ পড়ি, ধর্মগ্রন্থটা যে ভাষায় আছে ওই ভাষাটা যদি আমরা না জানি, তাহলে আমরা ওই ধর্মে গ্রন্থে বা ধর্মীয় আদেশ কি সেটা বুঝতে পারি না। তো খ্রিস্টানদের ক্ষেত্রে এরকম ছিল যে ধর্মীয় আদেশগুলো এরা এদের ভাষায় ছিল না। খ্রিস্টান বাইবেল গুলো কি ভাষায় রচিত ছিল, বাইবেল গুলো ছিল লিটেল ল্যাটিন বা গ্রিক ভাষায়। টিন্ডেল বা জন উইকলিফ যখন ইংরেজি ভাষায় রচনা করলো, তখন লোকজন এগুলা জানা শুরু করলো যে ধর্মের বিধি নিষেধ এরকম বা ধর্মের বিধি নিষেধ এইটা না। যখন এই বিষয়গুলো একে একে তারা জানা শুরু করলো, তো এই বিষয়গুলো যখন একে 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 বুঝতে শুরু করলো মানুষ, তখন মানুষ কি করলো, তখন মানুষ আপনার মূল জায়গাটাকে যেটাকে তুলে নিয়ে আসলো, সেটা হলো ধর্মের যে গুড়ামি গুলো ছিল খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টিয়ানদের মধ্যে, এই গুড়ামি গুলো থেকে বের হয়ে এসে তারা এটা প্রোটেস্ট করা শুরু করলো। যারা প্রোটেস্ট করলো এদের কি বলা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। কিরকম হওয়া শুরু হয়েছিল ইংল্যান্ডে, যে ইংল্যান্ডে ফাদার গুলো করাপ্টেড হয়ে গেল, নানরা করাপ্টেড হয়ে গেল, ফাদাররা মানে চার্চ গুলো করাপ্টেড হয়ে গেল। এবং মধ্যযুগের দিকে তো এরা করাপ্টেড হওয়ার পরে এমন এমন ঘটনা করা শুরু করলো যে মানে বেহেশতের টিকিট বিক্রি শুরু করলো। যে তারা এটাকে বলা হয় ইংরেজিতে ইনডালজেন্স। এক ধরনের টিকিট দেওয়া শুরু করলো যে ফাদারের কাছে যাবে, কনফেশন করবে, তওবা করাই দিবে, তারপর সে এরকম যেতে পারবে। এটা এক সময় বিক্রি শুরু হলো। তখন এই প্রোটেস্ট্যান্ট যারা আছে তারা ধর্মীয় অনেক গুড়ামি বা অনেক খ্রিস্টানদের ক্ষেত্রে অনেক বিধি নিষেধের ক্ষেত্রে এরকম আর কি ঘটনা অনেকগুলোই আমি একটু শুধু বললাম যে এরকম ভাবে আরেকটা খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টদের শুরু হয়। এরপরে আরেকটা আসে অ্যাংলিকান যারা আছে সেটাও আসে। তো
ওগুলো আরেকটা ইতিহাস। তাহলে ক্যাথলিসিজম আর প্রটেস্ট্যান্টিজম এই দুইটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, যে এই ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টরা যখন আসলো তখনই তখন আপনার ধর্মীয়টা একটা ভাগে চলে গেল। এটা এটা একটু একটু খেয়াল রাখার চেষ্টা করবো। ওইখান থেকে যে এইজটা 1620 থেকে 1660 পর্যন্ত, এটাকে বলা হচ্ছে পিউরিটান এজ। এই সময় এজ অফ মিল্টনও বলা হয়। এই সময় 1608 সালে বিখ্যাত একজনের জন্ম, 1674-এ মৃত্যু। তার নাম কি? জন মিল্টন। ঠিক আছে, তাহলে দেখেন কত বিখ্যাত বিখ্যাত নামগুলো যেগুলো আমরা পড়ে থাকি এই যুগে আসছে। তো জন মিল্টনও এই পিউরিটান এজের মধ্যে উনি থাকেন। তো এগুলো আমরা পরে ক্রনোলজিক্যালি যাই। এই হইলো রেনেসাঁ জগৎ সম্পর্কে বা মোটামুটি বিষয় সম্পর্কে ধারণা। তো এটুকু মনে রাখার চেষ্টা করবেন। এই যুগটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি। 5টা ভাগে ভাগ করে আমি এখানে আরো বললাম যে আহ, এই যুগের আপনি যদি আহ, বিখ্যাত রাইটার কয়েকটা মনে রাখেন, আমি একটা সূত্র বলে দিচ্ছি, এই কয়েকটা সূত্র দিয়ে এই রাইটার গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, যে উম, আহ, কারা কারা এই যুগের বিখ্যাত ঘটনাগুলো মনে রাখবেন। আমি একটা সূত্র লিখে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন, ট্রিপল এস বি এম ডাব্লিউ তে করে মোনালি গেল, মোনালি গেল অথবা মোনালিতে গেল, এইভাবে একটু মনে রাখবেন। ঠিক আছে, আর এই ক্ষেত্রে বিএমডব্লিউ তে করে মোনালি গেল। আচ্ছা, এখন একটু খেয়াল রাখবেন যে এই ট্রিপল এস এ কি বিখ্যাত নামগুলো আমরা একটু লিখে ফেলি এখানে। অনেক সময় আসে নিচের কোন জন, রেনেসাঁ যুগের গল্প, রেনেসাঁ যুগের তো শেক্সপিয়ার আসলে জানলেই পারবেন, এটা তো সমস্যা নেই, এটা সবাই জানি। একজন হচ্ছেন শেক্সপিয়ার, আরেকজন হচ্ছেন স্পেন্সার, আরেকজন হচ্ছেন সিডনি। এই 3টা নাম মনে রাখবেন। এই 3 এসের মধ্যে আরো একটা নাম মনে রাখবেন, স্যাকভাইল বা স্যাকভিল, যেভাবে বলেন স্যাকভিল মনে রাখবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে এই 3টা মনে রাখবেন। বিতে কি এই যুগের রেনেসাঁ যুগের পুত্র বলা হয় যাকে, সেটা হচ্ছে বেকন। বেকন নিয়ে অনেক ইতিহাস আছে। আচ্ছা, তারপরে এমতে কি? এমতে হচ্ছে মার্লো। এই মার্লো সম্পর্কে একটা কথা আছে, যে মার্লো নিজে ছিলেন, মানে নিজে একজন ধর্মপ্রচারক ছিলেন, একজন প্রিস্ট ছিলেন। পরবর্তীতে এই মার্লোই কি হয়ে যান, একজন এথিয়েস্ট হয়ে যান। মার্লোর যে বিখ্যাত বই আমি বলছি আপনাদেরকে, ডক্টর ফাস্টাস, আমি আসতেছি পরে একটু দেখাবো। আর বি এম ডব্লিউ, ডব্লিউ তে মনে রাখবেন উইট, এটুকু আমি ব্র্যাকেটে লিখলাম, কিন্তু মূলত এখানে মনে রাখবেন ইউনিভার্সিটি উইটস। আচ্ছা, আর মোনালিতে আপনি মনে রাখবেন, এমতে মনে রাখবেন থমাস মোর। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর ইউতে হচ্ছে উদাল, ঠিক আছে, নিকোলাস। আর পুরো নাম হচ্ছে, উদালের পুরো নাম হচ্ছে নিকোলাস। আর এই এনতে মনে রাখবেন থমাস নর্টন। ঠিক আছে, তো এই হলো রেনেসাঁ যুগের বিখ্যাত রাইটার গুলো। ট্রিপল এস বিএমডব্লিউ তে করে মোনালি গেল। তো একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে নিকোলাস। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ইউটোপিয়া, নিকোলাস ওদাল। তাহলে এই এই হচ্ছে এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, যে রেনেসাঁ যুগের উল্লেখযোগ্য রাইটারদের মধ্যে এরা। ইউতে আমরা বলছি ইউনিভার্সিটি উইটস, তাহলে ইউনিভার্সিটি উইটস কারা সেটা আমি মনে রাখার আহ, ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা এটা যদি লেখা শেষ হয়ে থাকে বা মনে রাখবেন শীটগুলোতে থাকার কথা। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন যে তাহলে এই যে ইউনিভার্সিটি উইটস বললাম, এই ইউনিভার্সিটি উইটস কারা? ইউনিভার্সিটি উইটস তাদেরকে বলা হচ্ছে যে এই এই গ্রুপটা, হ্যাঁ, এই লেখকের গ্রুপটা, এরা কেমব্রিজ অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এরা পড়াশোনা করতেন, বা এই রিলেটেড কলেজগুলোতে পড়াশোনা করতেন। এখানে ইউনিভার্সিটি উইটসে 7 জনের নাম আসে। ঠিক আছে, একটু মনে রাখবেন এইভাবে, এম কে এল পি জি। ঠিক আছে,
একটু বাংলা ইংরেজি মিলায় লিখি, নিয়ে আসতে, এভাবে লিখতে পারেন, আসতে গেল। আমরা বাংলায় যেভাবে মেসেজ লিখি, আমার কাজ হচ্ছে পড়া মনে রাখা। এম কে এম তে এম কে এলপিজি নিয়ে আসতে গেল। তো এইভাবে যদি পড়েন তাহলে আপনার সহজে মনে থাকে। ইউনিভার্সিটি উইটস এর মধ্যে এম তে হচ্ছে মারলো, ঠিক আছে। কে তে হচ্ছে খালিদ বলে নাবার, থমাস কিড, ঠিক আছে। এল তে হচ্ছে, এখানে লিখি, মনে রাখার সুবিধার্থে পড়বেন লিলি পিলি, থমাস পিল, ঠিক আছে। তারপরে হচ্ছে জি, লিলি পিলি গ্রিনি, এইভাবে মনে রাখবেন। তাহলে আপনার কাজ হচ্ছে মনে রাখা। তারপর এটা লিখলেন, আর কি আছে, নিয়ে আসতে গেল, এটা তো আমি এমনি একটা লাইন বানাইছি, এক দুই তিন, এখানে আরেকজন আছে। আচ্ছা, এই এল দিয়ে একটা লেখেন, লজ, এল তে হচ্ছে নেক্স, আর এটা হচ্ছে লজ। এই হলো সাতজন। পারলে এখনই মুখস্থ করে ফেলেন, ঠিক আছে। তো এই সাতজন হচ্ছে, এরা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। এদেরকে কেন ইউনিভার্সিটি উইটস বলা হচ্ছে? এদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হচ্ছে, এরা অক্সফোর্ড অথবা অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করতো। এরা না অনেকটা এরকম, যে শেক্সপিয়ারে ওরা অনেকটা পছন্দ করতো না। ওইটা ইতিহাস অন্যরকম, ওইটা লাগবে না, আপাতত আর না বলি। তো এইখানের মধ্যে ইউনিভার্সিটি উইথদের মধ্যে যে কথাটা মনে রাখবেন, যে আহ মানে বিষয় হচ্ছে যে এদের ঘটনাগুলোই তো মনে রাখতে হবে। ইউনিভার্সিটি উইথদের মধ্যে মার্লো হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। তার কথাটা এইভাবে মনে রাখবেন, মার্লো আর থমাস কিড। তো মার্লো কি করছে, মার্লোর যে বিখ্যাত বই, সেই বইয়ের নাম হচ্ছে, একটা একটা বিখ্যাত বইয়ের নাম মনে রাখবেন, সেই নামটা হচ্ছে আপনার ডক্টর ফস্টাস। ক্রিস্টোফার মার্লোর সবচেয়ে বিখ্যাত যে এটা। এবং ক্রিস্টোফার মার্লো সম্পর্কে আরেকটা পড়া মনে রাখবেন, যে এর বইয়ের নামগুলো তালিকা আকারে দেওয়া আছে। ডক্টর ফস্টাস, আমি এখান থেকে যেটা বলতেছি, মেফিস্টোলিস একটা ক্যারেক্টার আছে এখানে, মেফিস্টোলিস, লুসিফার, শয়তানের সাথে ডক্টর ফস্টাসের চুক্তি হয়, আত্মা বিক্রি করে দেয়, বিনিময়ে সে জ্ঞান অর্জন করে। এই যে ফ্রি থিঙ্কিং, এই যে এবিলিটি, এই যে বিদ্রোহ করার একটা ক্ষমতা, এটা হচ্ছে রেনেসাঁ যুগের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এটা মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। বক বক করে যাইতে আছি। হ্যাঁ, এনামুল, কথা শোনা যাচ্ছে না সব? যাচ্ছে স্যার শোনা। দীপা কথা স্যার বলছে, হ্যাঁ। আমাদের এনামুল ভাইকে ডাকছেন স্যার? হ্যাঁ? আমাদের উপর রাগ করে কি এনামুল ভাইকে ডাকতেছেন? না, আপনার কথা বলেন না তো। দেখেন, লিটারেচার হচ্ছে, আমি আমি দেখেন, ঘটনা একটার পর একটা ঘটনা বলতেছি। মাঝে মাঝে তো এটা অভ্যাসবশত বলি যে আছেন, বুঝছেন এটা। তো তখন যখন এই আছেন কিনা, বুঝছেন কিনা যখন না থাকে, কথা না বলতে, তখন কেমন যেন মনে হয় যে কারে পড়াইতেছি, কারে কি জিজ্ঞাসা করতেছি, এরকম টাইপের একটা মনে হয়। দেখেন, আমি লিটারেচার কি, এগুলো কিন্তু আপনি নিজেই পড়বেন। তো আমি একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় যাচ্ছি, একটার সাথে মিল রেখে আমি আরেকটা মনে করতেছি বা পড়তেছি বা বলতেছি। আপনি শুনে শুনে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হবে। যেমন দেখেন, ক্রিস্টোফার মার্লো সম্পর্কে বললাম। ক্রিস্টোফার মার্লো, অনেকে বলে যে ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাস, এটা বিখ্যাত। মার্লো কি কি বলা হয় জানেন? এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলো তো আসলে অনেক পড়া, আসলেই অনেক পড়া, এগুলো এক বছরের পড়া, আমাদের এখানে তো অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। তো এখন দেখেন, যে মার্লো কি, মার্লো দেখেন শেক্সপিয়ারের সময় জন্মগ্রহণ করে, একই সালে 1564 সালে জন্মগ্রহণ করে। মার্লোকে কি বলা হয়? ফাদার অফ ট্রাজেডি বলা হয়। মার্লোকে বলা হয় ফাদার অফ ট্রাজেডি। আর শেক্সপিয়ারকে বলা হয় ফাদার অফ ড্রামা। তাহলে এখন মার্লো যে ট্রাজেডি লিখছে, এই ট্রাজেডির মধ্যে তার বিখ্যাত যে হচ্ছে ডক্টর ফস্টার। ডক্টর ফস্টার কি করে? জ্ঞানের জন্য নিজেকে সে বিসর্জন দিয়ে দেয়।
এই যে মানুষের ফ্রি থিঙ্কিং বা চিন্তাটা ধারাটা, এই ধারাটা তো আগের যুগে ছিল না। তো কিন্তু এই রেনেসাঁ যুগে এটা আসে। তো এই যে ফ্রি থিঙ্কিং এর বিষয়টা এখানে আসেন, দেখেন ডক্টর ফস্টাস নিজেকে কি করতো, আত্মকেন্দ্রিক। এখন বলতে হচ্ছে ডক্টর ফস্টাস একটা ট্রাজেডি। এখানে লুসিফার, মেফিস্টোফেল, এরকম যে ক্যারেক্টার আছে, সে কি করে আসলে? এই ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার, এটা নিয়ে প্রশ্ন আসে যে ক্রিস্টোফার মানলো এই ডক্টর ফস্টাস রচনা করে 23 বছর বয়সে। যে যখন রচনা করে তখন শয়তানের সাথে ডক্টর ফস্টাসের একটা চুক্তি হয়, 24 বছরের জন্য সে কি করে একটা এগ্রিমেন্ট করে। এবং এগ্রিমেন্ট করে যে এই জ্ঞান, তাকে জ্ঞান দিবে, আর সে বিনিময়ে তার আত্মাটা লুসিফারের কাছে বিক্রি করে দেবে। এই যে বিদ্রোহ করলো মানুষ, এই যে জায়গা থেকে সরে গেল, এইটাই একটা রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য। আর এইখানে সে বিখ্যাত দুইটা ডায়লগ বলে এখানে, ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাসে একটা ডায়লগ বলে। তার একটা ইচ্ছা হয়, তার একটা লাস্ট উইশ ছিল। লাস্ট উইশটা ছিল এই ক্রিস্টোফার মার্লো হেলেনকে দেখতে চায়। ঠিক আছে, হেলেনকে যখন দেখে তখন সে একটা বিখ্যাত বলে, এই কি সেই মুখ যার জন্য এই গ্রিকরা কি করছিল, হাজার হাজার জাহাজ দিয়ে আসছিল এবং ট্রয় নগরীকে পুড়িয়ে দিয়েছিল। বা ইলিয়াম নগরী বলা হয়, ইলিয়াডের ইলিয়াম নগরী। যে যখন হেলেনকে দেখে এবং সে বলে এখানে একটা বলে, সুইট হেলেন, মেক মি ইমমর্টাল, ঠিক আছে, উইথ এ কিস। এই যে মানুষের অমরত্ব লাভের একটা তীব্র আকাঙ্ক্ষা, মানে জ্ঞান বা অন্বেষণ, প্রেম, বা বা যাই বলেন না কেন, এই যে সে হেলেনকে দেখতে চাইল, সুন্দরের প্রতি তৃষ্ণা, অমরত্ব লাভের একটা বাসনা, জ্ঞানের জন্য নিজেকে বিক্রি করে দেওয়া, বিসর্জন দেওয়া, এই জায়গাগুলো আমি মধ্যযুগে দেখবেন না। তাহলে এই জায়গাটাই মানুষকে আধুনিক জায়গায় নিয়ে আসলো, চিন্তার ডেভেলপের জায়গাটাতে তাদের লিটারেচারের ক্ষেত্রে আসলো। এই জন্যই রেনেসাঁকে বলা হচ্ছে যে কালচারাল মুভমেন্ট, মূলত বলা হচ্ছে কালচারাল মুভমেন্ট, যেটা লিটারেচারের মুভমেন্টটা সবচেয়ে বেশি হয়েছে। ভিক্টোরিয়ান এজে গিয়ে আমরা দেখি যে সায়েন্সের যে প্রকাশটা এখানে শুরু হয়েছিল সেটা আরো বিকশিত হয়, কিন্তু পরবর্তী নিও ক্লাসিক্যাল এজে বা রোমান্টিক এজে এই ধারাটা অনেকটাই প্রচলিত থাকতে থাকে। কথা কি বুঝাতে পারছি? এই যে একটা জায়গার পর একটা জায়গা আসতে থাকে, এই জায়গাগুলোই হচ্ছে মানে একটু মনে রাখার জায়গা। যে সেলফ কন্ট্রোল বা সেলফ সেন্টার্ড যে একটা ইয়ার আছে ডক্টর ফস্টারের মধ্যে, সে কি চায়, অমরত্ব চায়। এটা হচ্ছে সেলফ সেন্টার্ড। আরেকটা সে কি চায়, সেলফ সেন্টার, ডক্টর ফস্টার অমরত্ব চায়। আরেকটা এখানে কি চায়, সে সুপিরিয়রিটি চায়, শ্রেষ্ঠ হইতে চায়। এই যে মানুষের মধ্যে এই তীব্র বাসনা, তীব্র আকাঙ্ক্ষা, সুপিরিয়রিটি, এই যে মানুষের শ্রেষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে রেনেসাঁ যুগ। দেখেন গল্পে গল্পে কথায় কথায় আমি কিন্তু এগুলো সব পড়ে গেছি, এগুলো সবগুলো প্রশ্ন হিসেবে আসবে। মার্লোকে কি বলা হয়, ডক্টর ফস্টার চিরচরণের। মার্লোর আরো একটা বিখ্যাত রচনা আছে তাম্বারলিন। ঠিক আছে, টাম্বারলিন মানে হচ্ছে তৈমুর লোককে নিয়ে লেখা একটা ঘটনা। ঠিক আছে, তাহলে আছে সব একটাই আছে। তো এগুলো হচ্ছে বিখ্যাত, যেগুলো মুখস্থ করা সেগুলো তো আপনি মুখস্থই করবেন। তাই ঘটনাগুলো আমি একটু একটু টাচ করলাম যে আপনার এগুলো যেন মনে থাকে। কিট কে, এই থমাস কিট, সে প্রথম ইংরেজিতে রিভেঞ্জ ট্রাজেডি রচনা করছে। হ্যাঁ, থমাস কিট, তার রিভেঞ্জ ট্রাজেডি নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্রাজেডি। ঠিক আছে, হিরোনিও নামে এখানে একটা লোক তাকে পুত্র হত্যার প্রতিশোধ নিতে চায়। তো এটা নিয়ে এই কাহিনী। হ্যাঁ, এইভাবে কাহিনী অগ্রসর হতে সে পাগল হওয়ার অভিনয় করে। এই যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোই এদেরকে বিখ্যাত করে। তো যাই হোক, এখানে মাওলানা সম্পর্কে আর পীর সম্পর্কে এদেরকে নিয়ে বেশি প্রশ্ন আসে। আর বাকিগুলো এগুলো নিয়ে প্রশ্ন আসে যে এরা হচ্ছে আমরা কি বলবো, যে এই যুগের বিখ্যাত রাইটার কারা কারা। একটা যদি দেয়, আমি বললাম ট্রিপল এস BMW তে করে মোনালি গেল, আর MK LPG নিয়ে আসতে গেল। এই দুইটা লাইন যদি মনে রাখেন তাহলে এই যুগের রাইটারদের কথা চলে আসবে। এই যুগের রাইটারদের কথা বলতে গেলে আরেকটা যেটা কথা হয়, যে ইংরেজি সাহিত্যের প্রথম ট্রাজেডিটাও এই সময় রচিত হয়। যে ইংরেজি সাহিত্যের প্রথম ট্রাজেডিটা কি, ইংরেজি সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম হচ্ছে গর্ভদান। ঠিক আছে, ঠিক আছে। এই হ্যাঁ। গর্ভটার ট্রাজেডিটা যখন আসে, তো এটাকে বলা হচ্ছে যে এই গর্ভটাটা আসলে কে লিখছে। গর্ভটাটা হচ্ছে ওই যে আমরা বললাম স্যাকভিল থমাস। হ্যাঁ, এটা রাইটার হচ্ছেন থমাস স্যাকভিল। এর সাথে এই ই করতে পারেন আপনি, যে দুইজনে মিলে লিখছিল, থমাস নর্টন।
থমাস নর্টন আর সাইকেল। তো এই গর্ভটাকে লাগলো, যখন গর্ভটাকে এটা কিন্তু কেন কে বলা হচ্ছে, যে দেখেন এখানে আহ গর্ভডাক নামে একটা রাজা ছিল। সে কি করলো, মানে আহ, খুব মানে সংক্ষেপে যদি বলি, যে তার দুইটা ছেলে ছিল, একটা ছিল ফেরেক্স আর একটা ছিল পোরেক্স। তো এই ফরেপ এবং পোরেক্সের মধ্যে ঝগড়া হয় কিংডম নিয়ে, অর্থাৎ রাজত্ব নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হলে পোরেক্স কি করে, ফেরেক্সকে হত্যা করে ফেলে। ঠিক আছে। এই পোরেক্স, তার ভাই থাকে ফেরেক্স, ফেরেক্সকে হত্যা করে। হত্যা করলে তাদের মা যে ছিল, তাদের মায়ের নাম ছিল ভিদেনা। আমি কোথায় যেন দেখছিলাম একটা মডেল টেস্টে এরকম প্রশ্ন আসছিল। গর্ভটা ছিল ইংল্যান্ডের কিং, এর ওয়াইফের নাম ছিল ভিদেনা। আর এদের দুইটা সন্তান ছিল, একটা নাম ছিল, ঠিক আছে, কোথাও আসছে পোরেক্স আর কোথাও আসছে প্যারেক্স। ঠিক আছে, যেভাবে হোক আমি লিখলাম, ঠিক আছে। 1 মিনিট, মাইক মারতেছে রাস্তায়, একটু থামি। আচ্ছা, তো এই পোরেক্স কি করে, ফেরেক্সকে হত্যা করে। যখন এই পোরেক্স ফেরেক্সকে হত্যা করে, কি করে আর মেরে ফেলে, তখন মা রাগে যায়, বা কি করার জন্য এই ভিদেনা এই পোরেক্সকে হত্যা করে। তো তখন লোকজন কি করে, লোকজন, রাজ্যের লোকজন রেগে যায়, রেগে গিয়ে গোরগোডাকরে আর ইয়ে হত্যা করে ফেলে, যে মা ছেলেরে কেন হত্যা করবে। তখন জনগণ গিয়ে, এটাই হচ্ছে কাহিনী। এই কাহিনীটি নিয়ে আপনার থমাস নর্টন এবং স্যাকভিলে যে ইটা করছে, স্যাকভাইল, তো এরা রচনা করছে। এটাকে হচ্ছে গর্ভটাকে ইংরেজি সাহিত্যে প্রথম ট্রাজেডি হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তো এরকম করে রেনেসাঁ যুগে আসলে একটার পর একটা কাহিনী আসতেই থাকবে, একটার পর একটা আমরা বলতে থাকবো। এখানে যেমন আরেকটা বলছিলাম, একজন রাইটারের নাম বলছিলাম, থমাস মোরের কথা বলছিলাম, থমাস মোর। ঠিক আছে, ওই পাশে দেখলাম যে বিএমডব্লিউ এন দিয়ে যাকে বোঝাচ্ছে, থমাস মান। তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ইউটিপিয়া। ঠিক আছে, এই বইটাও অনেক সময় প্রশ্ন আসে যে আহ, এই ইউটিপিয়াটা এটা কি। এটা একটা নোভেল। এটা ইউটিপিয়া মানে হচ্ছে একটা কল্পরাজ্য। ঠিক আছে, এটা একটা গ্রেট ওয়ার্ক থমাস মোরের। তো কল্পরাজ্য বলতে এখানে কি বোঝায়, এখানে যে কাহিনীটা মূলত বোঝানো হয় সেটা হচ্ছে কোনো গ্রিড থাকবে না, কোনো করাপশন থাকবে না, কোনো পাওয়ার স্ট্রাগল থাকবে না। ঠিক আছে, যে নো গ্রিড, ঠিক আছে, নো গ্রিড, নো করাপশন, নো পাওয়ার স্ট্রাগল। এই যে যে এই বিষয়গুলো, যে একটা রাজ্য, এগুলো থাকবে না, করাপশন থাকবে না, এটা হবে। আর একটা এই সময় একটা বিখ্যাত কমেডি, এই যেটা থমাস মুর বিএমডব্লিউ বলছিলাম, ইউনিভার্সিটি উইথ মোনালি, এন্তে বলছিলাম নিকোলাস উদাল। নিকোলাস উদালের একটা বই আছে বিখ্যাত, একটু মনে রাখার চেষ্টা করবেন নিকোলাস উদালের। সেটা হচ্ছে রাজ রয়েস্টার ডয়েস্টার। ঠিক আছে,
রালফ, এগুলো সব বইয়ে শিখে তো আছেই। রয়েস্টার ডয়েস্টার, ঠিক আছে, এটাকে বলা হয় ফার্স্ট কমেডি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট কমেডি। তো এইভাবে অনেকগুলো আপনি লিখবেন। আহ, মানে একের পর এক প্রশ্ন আসবে, এটা লিখবেন যে প্রথম কমেডি হচ্ছে নিকোলাস রোজেলের, এটা অনেক সময় পরীক্ষায় আসে, রাল্ফ রয়েস্টার ডয়েস্টার ফার্স্ট কমেডি। কিন্তু ইংরেজিতে কমেডির ফাদার বলা হয় বেন জনসন, বা ফাদার হচ্ছে, ফাদার অফ কমেডি হচ্ছে, ফাদার অফ ইংলিশ কমেডি এ হচ্ছে বেন জনসন। ঠিক আছে, ফাদার অফ ইংলিশ কমেডি হচ্ছে বেন জনসন। ঠিক আছে, এই বেন জনসন, জনসন কিন্তু আবার দুইজন আছে, এটা মনে রাখেন। একটা হচ্ছে স্যামুয়েল জনসন, বানানটা দেখেন, এই জনসনের বানানটা হচ্ছে এরকম, এটা মনে রাখবেন। উল্টা পাল্টা করেন না কখনো, পরীক্ষায় দুইটাই থাকতে পারে। আরেকটা হচ্ছে বেন জনসন। এই বেন জনসন হচ্ছে রেনেসাঁ যুগে, ওনাকে একজন মানে ফাদার অফ কমেডি বা কমেডি অফ হিউমারের জনক বলা হচ্ছে, কমেডি অফ হিউমারের জনক বলা হচ্ছে। এই স্যামুয়েল জনসন, এই বেটা আবার এটা হচ্ছে ডিকশনারি কম্পাইল করে। ঠিক আছে, প্রথম ডিকশনারি 1755 না 56 সালে। আর এটা হচ্ছে বেন জনসন, বানানটা দেখেন, শুধু একটা এইচ এর পার্থক্য, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর এই সম্পর্কে এখানে আর কিছু নাই। আর এই সময় ইংরেজিতে যেটা হয়, ইংলিশ, যেমন সনেটের জনক কে, আমরা একটু আগে বলছি যে সনেটের জনক হচ্ছে প্যাট্রাক। তার কথা বলছি যে প্যাট্রাক ইতালিয়ান, যে ওনাকে সনেটের জনক বা ফাদার বলা হচ্ছে। তো একটা প্রশ্ন অনেক সময় এরকম আসে যে ইংরেজিতে সনেটের জনক কে? ইংরেজিতে সনেটের জনক হচ্ছে, এই ক্ষেত্রে আমরা তাকে বলি, কেউ বলতে পারবেন? নামটা মনে রাখবেন, ইংরেজিতে সনেটের জনক হচ্ছে থমাস ইয়াট। এই যে এটা, ঠিক আছে, ফাদার অফ ইংলিশ সনেট। তো একটু একটু জাস্ট এটুকুই আসে প্রশ্ন। তো এইভাবে আসলে আমরা ভাগ ধরে ধরে করে যদি একটার পর একটা আলোচনা করতে যাই, তাহলে এই আলোচনা আসলে সহজ ভাবে বলতে গেলে যে এটা কি হবে না, এই আলোচনা কোনো শেষ বা পরিসমাপ্তি আসবে না। তো তারপরে আমরা যদি একটু বলি যে এখানে একটু আরেকজনের কথা মনে রাখবেন, স্পেন্সারের কথা মনে রাখবেন। যে এডমন্ড স্পেন্সারটাকে, এডমন্ড স্পেন্সারকে বলা হয়, ওনাকে, ওনার সম্পর্কে দুইটা প্রশ্ন পরীক্ষায় অনেক সময় আসে। এডমন্ড স্পেন্সারকে বলা হয় পয়েটস অফ পয়েট, পয়েট অফ পয়েটস। ঠিক আছে, কবিদের কবি বলা হয়। ঠিক আছে, মনে রাখবেন এডমন্ড স্পেন্সার, ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ফেরি কুইন। শীটগুলোতে থাকার কথা, একটু খেয়াল করে নেবেন। ওনার সম্পর্কে দুইটা তথ্য মনে রাখবেন। একটা হচ্ছে যে, দুইটা নাম, তিনটা মনে রাখবেন। ফেরি কুইন, ঠিক আছে, বানানটা এরকম লাস্টে একটা আছে, তারপরে ওটা সমস্যা নেই, আপনি বানানটা খেয়াল রাখবেন। আর ফেরি কুইন খেয়াল রাখবেন। আর তাকে আরেকটা জিনিস বলা হয় পয়েটস, পয়েট অফ পয়েটস, কবিদের কবি, পয়েট অফ পয়েটস। আর ওনাকে বলা হয় দ্য চাইল্ড অফ রেনেসাঁ। কিন্তু পয়েন্ট গুলো মনে রাখবেন। এডমন্ড স্পেন্সার সম্পর্কে এই হচ্ছে কথা। ওনার ফেরি কুইন সম্পর্কে যেটা বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা আপনার এপি, এই ফেরি কুইনটা, এটা 12 খণ্ডে লেখার পরিকল্পনা ছিল, কিন্তু উনি 6 খণ্ড লেখার পরেই, ঠিক আছে, উনি মারা যান আর কি, বা উনি এটা শেষ করতে পারেন নাই। আহ, এবং উনি মারা যাওয়ার পরে ফিলিপ সিডনি শেফার্ডস ক্যালেন্ডার নামে একটা বই লেখেন, বা বলতে পারেন অ্যাস্ট্রোফিল, ইয়াতে, সরি, অ্যাস্ট্রোফিলটা লেখে অ্যাস্ট্রোফিলটা হচ্ছে সিডনির মৃত্যুর উপর একটা রচিত আর সিডনি, ওই ফিলিপ সিডনি যেটা বললাম সিডনি, এই সিডনি আমর একটি নামে বই লেখে। এটা হচ্ছে ইয়ের উপর ভিত্তি করে, এডমন্ড স্পেন্সারের উপর ভিত্তি করে। এই ফিলিপ সিডনির একটা চমৎকার লাইন আসে পরীক্ষায়, প্রশ্ন, লাইনটা মনে রাখবেন। এই লাইনটা আমি একটু লিখে দিচ্ছি, লাইনটা আমার যেহেতু মনে আছে একটু লিখে দিই। ওইভাবে লিখছিল, ইদার, ঠিক আছে, আই উইল ফাইন্ড এ ওয়ে, ফাইন্ড এ ওয়ে, অর
I will make you one. Find a way, or I will make one. ঠিক আছে, যে ফিলিপ সিডনি এই কথাটা বলে যে ইদার আই উইল ফাইন্ড এ ওয়ে অর আই উইল মেক ওয়ান। হয় আমি পথ তৈরি করে নিব, মানে আমি একটা পথ খুঁজে নিব, অথবা নিজেই পথ তৈরি করবো। ডায়লগ অনেক সময় পরীক্ষায় আসে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে এটা কার বলছে। আর আহ, এই সময়ের আর কি আছে বিখ্যাত? থমাস ইয়ার বললাম, এডমন্ড স্পেন্সার বললাম, আর ফিলিপ সিডনি বললাম, আর একজন বাকি আছে, ফ্রান্সিস বেকন। এই বেকনকে, ফ্রান্সিস বেকন, এই লোক দারুণ করাপ্টেড ছিল। এটা ইংরেজি লিটারেচার যাদেরকে পড়ায় তখন ওদেরকে বলি, অ্যাফোরিজম শব্দটা তার সাথে রিলেটেড, অ্যাসেইস্ট শব্দটা তার সাথে রিলেটেড, অ্যাসেইস্ট। মানে ইংরেজি প্রোজের ক্ষেত্রে তাকে বলা হচ্ছে, আরেকটা হচ্ছে ওনাকে বলা হয় এম্পিরিসিজম। এম্পিরিসিজম, এই হলো, এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় ব্যাকরণ সম্পর্কে মনে রাখবো। আর ব্যাকরণ সম্পর্কে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, অফ দিয়ে শুরু কোনো লেখা যদি আসে, তাহলে সেটাকে চোখ বন্ধ করে ব্যাকরণ দিব। তিনটা লেখা ছাড়া, আমি তিনটা লিখে দিচ্ছি কোন তিনটা লেখা ছাড়া। এটা প্রশ্ন আসে অনেক সময়। অফ দিয়ে কোনো কিছু শুরু হলে, কোনো বইয়ের নাম যদি আসে, তাহলে আমরা সেটাকে চোখ বন্ধ করে বলবো ব্যাকরণ। তবে শর্ত থাকে নিচের তিনটি ছাড়া, শর্ত থাকে নিচের তিনটি ছাড়া। একটা হচ্ছে, মানে অফ দিয়ে শুরু হইলে, অফ দিয়ে শুরু, সেটা হচ্ছে ব্যাকরণ। কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে বা অ্যালার্ট থাকতে হবে। কিসে অ্যালার্ট থাকতে হবে? অ্যালার্টের ক্ষেত্রে তিনটা শর্ত খেয়াল রাখবেন। একটা আছে অফ এডুকেশন, ঠিক আছে, অফ এডুকেশন। আরেকটা, এটা এটা ইয়ার না, একবার লিখে দিই, অফ এডুকেশন, অফ রিফরমেশন। আরেকটা হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। ঠিক আছে, এই তিনটার ক্ষেত্রে যে আপনি শুরু করবেন, যে এই তিনটা ব্যাকরণের নাম, তাহলে কার? এই যে এই দুইটা আর এইটা একটা ভাগ করে হচ্ছে, এইগুলো হচ্ছে জন মিল্টনের। অফ এডুকেশন হচ্ছে, এইগুলো হচ্ছে, এগুলো কার বললাম? আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লোজ, আর এটা হচ্ছে একটা পাম্পলেট। পাম্পলেট, আর এগুলোর লেখা হচ্ছে জন মিল্টন। আর অফ হিউম্যান বন্ডেজ এর লেখক হচ্ছে, এটা একটা নোভেল, এটা হচ্ছে সমারসেট মম, ফরাসি একজন লেখক। তাহলে অফ দিয়ে যাই শুরু হবে, সেটাকে আমরা চোখ বন্ধ করে কার নামের সাথে যুক্ত করব? সেটাকে আমরা যুক্ত করব যে আহ ব্যাকরণের সাথে যুক্ত করব। অফ দিয়ে যাই শুরু হবে সেটাকে আমরা কার সাথে যুক্ত করব? ব্যাকরণের সাথে যুক্ত করব। কিন্তু অ্যালার্ট থাকতে হবে, অফ দিয়ে শুরু ব্যাকরণ, কিন্তু অ্যালার্টনেস কি? অ্যালার্টনেস হচ্ছে অফ এডুকেশন, অফ রিফরমেশন, অফ হিউম্যান বন্ডেজ, অফ হিউম্যান বন্ডেজ। এটা কি দিয়ে শুরু না? এটা হচ্ছে সমারসেট মমের লেখা। এটা একটা নোভেল, এটা কিন্তু নোভেল। এটা প্রোজ, এটা এক ধরনের পাম্পলেট, আর এটা হচ্ছে, স্যার, বলেন। আগে একবার পড়ছিলাম না যে ফাদার অফ ইংলিশ কোর্সের যে জনক হচ্ছে আম, জন উইলফ্রিড। কিসের? জন উইলফ্রিড স্যার ফাদার অফ ইংলিশ কোর্সের হ্যাঁ জনক। হ্যাঁ হ্যাঁ, আমরা ফাদার অফ প্রোজ বলছি। আর এখানে, এখানে দেখেন ইংলিশ, এটা হচ্ছে, ওটা হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে? ইংলিশ প্রোজের ফাউন্ডার হচ্ছে জন উইকলিফ। কথা বুঝাইতে পারছি? ওখানে কি ফাদার বলছিলাম? না স্যার, এটা ফাদারও ছিল স্যার ওইখানে, আর ফাউন্ডার তো আরেকজন ছিল। আচ্ছা,
শুনেন, আপনি ইয়াকে নিয়ে এখানে কি আমি এই ব্যাকরণ সম্পর্কে প্রোজ বলবো না, আমরা প্রোজ স্টাইলের সাথে এই অ্যাফিরোজমের যে কথাটা বলবো এটার নাম হচ্ছে জন উইকলি। ঠিক আছে, স্যার জন ফাউন্ডার তো উইকলি। জন উইকলি কি করছিল বলেন দেখি, মনে নাই? স্যার বাইবেলের অনুবাদক। হ্যাঁ, জন উইকলি যখন প্রোজটা কি করলো দেখেন, একটু উল্টা পাল্টা লাগে একটা। আমরা এটাকে ইয়েতে বলছিলাম, আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রে বলছিলাম। হ্যাঁ, আলেকজান্ডার আলেকজান্ডার দ্য গ্রেট না, কিং আলফ্রেড। ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল করলো, তখন এটাকে আমরা ফাউন্ডার বললাম। এরে বললাম, জন উইকলিফকে বললাম ফাদার অফ প্রোজ। ঠিক আছে, আর প্রোজটাকে অ্যাফোরিজমের স্টাইলে নিয়ে গেল ব্যাকন। ঠিক আছে, এই প্রোজটাকে অ্যাফোরিস্টিক স্টাইলের জনক হচ্ছে, অ্যাফোরিস্টিক স্টাইল এটার জনক হচ্ছে ফ্রান্সিস ব্যাকন। কাছাকাছি, উল্টা পাল্টা লাগে না। এখন কথা হইতে পারে অ্যাফোরিস্টিক স্টাইল কি, অল্প কথায় অনেক বেশি কথা বোঝানোর যে বিষয়টা এটা। ওই যেমন অফ স্টাডিজ একটা বই আছে, এই বইয়ের মধ্যে বলে যে রিডিং মেক্স এ ম্যান পারফেক্ট, যে এরকম। তারপরে একটা লাইন আছে এরকম, আহ লাইনটা আমি ভুলে গেলাম, যে আচ্ছা এক্সাক্ট লাইনটা মনে নাই, যে রিডিং এর তিনটা উদ্দেশ্য, একটা হচ্ছে ডিলাইট দেওয়া, একটা হচ্ছে পারপাস দেওয়া, একটা হচ্ছে নলেজ দেওয়া। তো এই যে ডিলাইট, অর্নামেন্ট এবং নলেজ, এই যে ভাগগুলো আসে, এগুলোকে ছোট ছোট লাইনের মাধ্যমে সে ব্যাখ্যা করে। লিখলেই চলে আসবে। যেমন রিডিং, এটা হচ্ছে রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ কমপ্লিট ম্যান। ঠিক আছে, এই যে এখানে আপনার আছে রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, এন্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে একটা মানুষ পূর্ণতা পায় কিসের মাধ্যমে? বলতেছে রিডিং একটা মানুষকে পূর্ণ মানুষ তৈরি করে, ফুল ম্যান। আর তারপরে বলতেছে কনফারেন্স, কনফারেন্স মানে কথাবার্তা বা কি করা, কনভারসেশন করা। এইটা মানুষকে কি করে? একটা প্রস্তুত হিসাবে পূর্ণাঙ্গ মানুষ হয় পড়াশোনার মাধ্যমে। কনফারেন্স অর্থাৎ কমিউনিকেশন বা এটার মাধ্যমে সে কি হয়? একটা রেডি ম্যান হয়। আর এই মানুষটা এক্সাক্ট হয় কখন? মানুষটা এক্সাক্ট হয় রাইটিং এর মাধ্যমে। যে যখন লেখাটা চিন্তার মাধ্যমে প্রকাশ করতে পারে, তখন তাকে একজন এক্সাক্ট মানুষ বলা হচ্ছে। এই যে ব্যাখ্যাগুলো, এই ধরনের ছোট ছোট স্টাইল, কথায় বড় জিনিসকে বোঝানো, এটাকে বলা হয় এফোরিস্টিক স্টাইল। আচ্ছা, এইটুকু আমরা খেয়াল রাখবো। আর আর যেটা খেয়াল রাখবো, আর খেয়াল রাখার মধ্যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে ফ্রান্সিস ব্যাকন গেল, আর যেটা আসতেছে যার কথা মনে রাখতেই হবে তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে যদি আমরা কথা বলতে যাই, তাহলে এই সম্পর্কে কথা বলে আসলে কোনো শেষের সীমানা আসবে না। শেক্সপিয়ার সম্পর্কে আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে শেক্সপিয়ারকে মর্নিং, আপনার কি বলে, বার্ড অফ হেভন বলা হয়। শেক্সপিয়ারের অনেক হিস্ট্রি আমি যেগুলো বললাম, বরং এগুলোই আপনি কম পাবেন। ঠিক আছে, এগুলো বললাম। তো শেক্সপিয়ার সম্পর্কে যদি একটু বলতে চাই রেনেসাঁ যুগের, তো এই ব্যাটারে তো লাগবেই, মানে বেশি পড়বেন সবচেয়ে। শীট গুলোতে দেখবেন আপনাদের কাছে যে আমাদের ইয়ার নশো পেজের যে শীট গুলো আছে, এই শীট গুলোতে দেখবেন যে শেক্সপিয়ার সম্পর্কে, হুম, শেক্সপিয়ার সম্পর্কে আমি কিছু লিখবো না, আমি একটু বসলাম। তো মানে লিখার কিছু নাই আসলে শেক্সপিয়ার সম্পর্কে, পুরো তথ্যই শেক্সপিয়ার সম্পর্কে সবচেয়ে বেশি নোট তৈরি হয়, শেক্সপিয়ার সম্পর্কে সবচেয়ে বেশি ব্যাখ্যা বা যেটাই বলি না কেন আমরা, সবকিছু দেওয়া থাকে। এখন আর শেক্সপিয়ার সম্পর্কে আমি একটু কথা বলে যাই, আপনারা শুনে যান, শীটগুলো যেন আপনার মুখস্থ করতে সহজ হয়। শেক্সপিয়ার সম্পর্কে সবচেয়ে বড় যে কথাটা মনে রাখবেন, তাকে একটু আগে আমি বলছি যে ইংলিশ ট্রাজেডির জনক বলা হচ্ছে, ফাদার বলা হচ্ছে ক্রিস্টোফার মার্লোকে। আর শেক্সপিয়ারকে বলা হচ্ছে যে আপনার ফাদার অফ ইংলিশ ড্রামা। শেক্সপিয়ার সম্পর্কে তাকে ইংরেজি মানে যে বৈশিষ্ট্যটা তার সম্পর্কে তুলে ধরা হয়, যে উইলিয়াম শেক্সপিয়ার মানে
ওনার সম্পর্কে আসলে বলতে গেলে কি, ভারতে আমি একটা প্রফেসরের লেকচার দেখছিলাম, ওই লেকচারের মধ্যে বৈশিষ্ট্য, লেকচারের কথাটা কথা শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, একটু শেক্সপিয়ারে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে যাই, তো এটা একটু মনে রাখবেন। এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, হুট করে মনে পড়লো যে ভার্জিন কুইন বলা হয়তো কাকে? মনে রাখবেন, ভার্জিন কুইন বলা হয়তো রানী এলিজাবেথকে। শেক্সপিয়ারের নাম থেকে হঠাৎ করে এটা মনে পড়লো, একটু খেয়াল রাখবেন। ভার্জিন কুইন বলা হয়তো রানী এলিজাবেথকে। আচ্ছা, তো শেক্সপিয়ার সম্পর্কে যেটা মনে হচ্ছে যে শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লোর জন্ম একই সময়ে। বলা হয়ে থাকে যে ক্রিস্টোফার মার্লো যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো 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 শেক্সপিয়ার নাও প্রকাশ পেতে পারতেন। তো এটা কেন বলে বা কি হচ্ছে, ওই আলোচনায় আমরা না যাই, না গিয়ে আমরা যে কথাটা বলতে চাই যে শেক্সপিয়ার মূলত পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে, সে হচ্ছে একজন নাট্যকার হিসেবে। আর আমরা এই জায়গাটাতেই মনে রাখবো যে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন একজন ইংলিশ ড্রামার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ট্রাজেডির ক্ষেত্রে পৃথিবীতে যদি বিখ্যাত চারজন ট্রাজেডিয়ান থেকে থাকে, একজন হচ্ছে সফোক্লিস, একজন হচ্ছে আগামেমনন, আহ সরি সফোক্লিস, ইসকালিস, ইসকালাস হচ্ছে আগামেমনন লেখছে, আর হচ্ছে ইউরিপিডিস। এই তিনজনই গ্রিক। পৃথিবীর চারজন বিখ্যাত ট্রাজেডিয়ানের নাম বললে তিনজনই হচ্ছে গ্রিক, একজন হচ্ছে ইংরেজ। সেই এক ইংরেজটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তাকে বলা হচ্ছে, তার উপাধির মধ্যে যেটা আছে, অনেকগুলো উপাধি আছে, তার মধ্যে একটা উপাধি হচ্ছে তাকে ন্যাশনাল পয়েট নামে ডাকা হয়, এবং তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। অনেকেই এই বার্ড অফ অ্যাভন লিখতে চাইছিলাম, অনেকেই বার্ড লেখে। না, এইটা না, বার্ড না, বার্ড মানে তো পাখি। ওনাকে বলা হয় BARD, বার্ড। এই বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি। ঠিক আছে, এখানে লিখি BAR। আর হ্যাঁ, এই বার্ড, বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি। হ্যাঁ, তো এই বার্ড অফ অ্যাভন মানে, অ্যাভন হচ্ছে শেক্সপিয়ার যে অঞ্চলে স্ট্র্যাটফোর্ড অফ অ্যাভনে যে জন্মগ্রহণ করে, সেই অঞ্চলে একটা নদী ছিল, ওইটার নাম। ওই জন্য যে অ্যাভন অঞ্চলের যে আহ কবি বা চারণ কবি, তাকে মূলত শেক্সপিয়ার বলা হয়। শেক্সপিয়ারের কাহিনীটা আপনি যদি জানতে চান, অনেকটাই অন্যরকম বা অনেকটাই কষ্টের কাহিনী। তাহলে শেক্সপিয়ারকে বলা হচ্ছে যে ওনাকে বার্ড অফ অ্যাভন, অ্যাভনের কবি বলা হচ্ছে। ওনাকে আরেকটা নামে ডাকা হইতো, সেই নামটা হচ্ছে কিং উইদাউট কিং উইদাউট ক্রাউন। ঠিক আছে, যে মানে রাজ্য ছাড়া রাজা আর কি, মুকুটবিহীন সম্রাট যেটাকে আমরা বলে থাকি, এটা। তো শেক্সপিয়ারের এটুকু মনে রাখবেন, ওনার আরেকটা উপাধি আছে, সেই উপাধিটা হচ্ছে দ্য ড্যাজলিং সান, জল জলে তারা বা উজ্জ্বল নক্ষত্র। এটা এটা হচ্ছে ওনার আরেকটা উপাধি, ওনাকে এই নামেও ডাকা হয়। ঠিক আছে। আর শেক্সপিয়ারের নাটকের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার নাটকগুলো পাঁচক্য বিশিষ্ট। হ্যাঁ, পাঁচটা করে অ্যাক্ট থাকবে, অর্থাৎ 5 পর্ব বিশিষ্ট নাটক। আর উনি হচ্ছেন মূলত
এলিজাবেথার এইজে, কিন্তু ওনার নাটকের অনেকটা অংশ আহ, অনেক মানে খেয়াল রাখবেন, শেক্সপিয়ার নিয়ে যদি প্রশ্ন আসে যে শেক্সপিয়ার কোন যুগের, উত্তর হবে এলিজাবেথান এইজ। যদি এলিজাবেথান এইজ না থাকে তাহলে উত্তর হবে জ্যাকোবিয়ান এইজ। হ্যাঁ, কারণ শেক্সপিয়ারের অনেক নাটক ওই এজে আসছে, কারণ শেক্সপিয়ারের মৃত্যু হচ্ছে 1616 সালে। 1603 থেকে 1616 সাল পর্যন্ত কে ছিল ইংল্যান্ডের রাজা? জেমস দ্য সিক্স ছিল ইংল্যান্ডের রাজা। কথা ক্লিয়ার? কথা বলে না কেন? হ্যাঁ স্যার। এই জন্য জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে যে শেক্সপিয়ার সম্পর্কে আরেকটা প্রশ্ন আছে যে কথা রিপিট হচ্ছে না, আপনাদের কারো মাইক্রোফোন খোলা থাকলে এটা বন্ধ করেন তো। ওকে, দেখেন শেক্সপিয়ারের নাটকগুলোকে বা লেখাগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। এর মধ্যে ট্রাজেডি, কমেডি, ট্রাজিকমেডি, সনেট, আরেকটা হচ্ছে পোয়েম। পোয়েম বা সনেট, আরেকটা হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে। ট্রাজেডি, কমেডি, হিস্ট্রিক্যাল প্লে, পোয়েম, আরেকটা হচ্ছে ট্রাজিকমেডি। ট্রাজিকমেডিটা একটা নাটকের আরেকটা ভাগ, এবং শেক্সপিয়ারের সর্বশেষ কাজ বলা হয়, সেই কাজটার নাম হচ্ছে দ্য টেম্পেস্ট। তো এগুলো একটু পড়ে নিবেন, এগুলো আমার আসলে তেমন কিছু বলার নাই। আমি যেটা আপনাদেরকে বলতে পারি বা যেগুলো একটু মনে রাখার বিষয়, তো শেক্সপিয়ারের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে দ্য টেমিং অফ দ্য শ্রু। ঠিক আছে, দ্য টেমিং অফ দ্য শ্রু। এটার সম্পর্কিতে বাংলাদেশে একজন বিখ্যাত নাট্যকার একটা নাটক রচনা করেন, মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বশীকরণ, মনির চৌধুরী। এটা শেক্সপিয়ারের দ্য টেমিং অফ দ্য শ্রু। এটা এটার অনুকরণে লেখেন। আরেকটা হচ্ছে ঈশ্বরচন্দ্র নামে, আমরা তো জানি ঈশ্বরচন্দ্র, উনি শেক্সপিয়ারের দ্য কমেডি অফ ইরোস নামে ওনার ভ্রান্তি বিলাসটা রচনা করেন। এটা খেয়াল রাখবেন। আর হ্যামলেট সম্পর্কে আমরা বলছিলাম যে শেক্সপিয়ারের সবচেয়ে বড় ট্রাজেডি যেটা, সেটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেটের কাহিনী আমরা বললাম। হ্যামলেটের মধ্যে শেক্সপিয়ার একটা বিখ্যাত ডায়লগ দেয়। এই ডায়লগ, অনেকগুলো বিখ্যাত ডায়লগ আছে। এর মধ্যে শেক্সপিয়ারের যে বিখ্যাত ডায়লগটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আরেকটা হচ্ছে ফ্রেন্ডলি দাই নেম ইজ ওমেন। অথবা আরেকটা ডায়লগ হচ্ছে 40,000 ব্রাদার্স ক্যান নট সাম আপ মাই লাভ ফর অফেলিয়া। এই ধরনের যে ডায়লগ গুলো আছে এখানের মধ্যে, যেমন দেখেন টু বি অর নট টু বি কোশ্চেন, এটা শেক্সপিয়ার কখন বললো? ওই যে আমি বললাম যে রেনেসাঁ যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই যুগে আপনার আহ মানে ফ্রি থিঙ্কিং এবং কনসাস বা এডুকেশন একটা প্রভাব বিস্তার করে মানুষের মধ্যে। তো হ্যামলে যখন তার মানে আহ, সিদ্ধান্ত নিতে থাকে যে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিবে, এবং চাচা পিতৃ হত্যা করছে এটা সে নিশ্চিত, ক্লডিয়াস থাকে তার চাচার নাম, তার মার নাম থাকে গাট্রুড। তো রাজাদের তো মঞ্চ উপরে থাকতো। তো রাজসভায় যখন বসে তার মা, তখনকার দিনের নিয়ম ছিল যে রাজা রানীকে বিয়ে করবে, তো মা তার মাকে তার চাচা বিয়ে করে। তো করার পরে ওইখানে রানী যখন বসে থাকে ওইখানে একটা হাসির ঘটনা ঘটে। হাসলে রানী হেসে দেয়, শেক্সপিয়ারের হ্যামলেটের মা হেসে দেয়। হ্যামলেটের মা যখন হেসে দেয় তখন হ্যামলেট মনের মধ্যে কষ্ট পায়। কষ্ট পেয়ে সেই বিখ্যাত ডায়লগ গুলো তার মুখ দিয়ে বের হয়ে আসে। দুইটা সময় দুইটা ডায়লগ বের হয়ে আসে। একটা হচ্ছে যে ফ্রেন্ডলি দাই নেম ইজ ওমেন, হায় ছি, এই জন্যই তো তুমি নারী। এটা নিয়ে আবার তর্ক বিতর্কের অনেক কথা আছে, যে শেক্সপিয়ার এখানে ফেমিনিজমের কথা চলে আসছে, শেক্সপিয়ার কি নারীবাদের বিষয়গুলো এখানে চলে আসছে। তো আমরা ওই জায়গায় ঢুকবো না। তো শেক্সপিয়ার এখানে যে, এখানে আসলে একটা এলিউশনের ঘটনা ঘটে। আমি ফিগার অফ স্পিচ পড়াইছিলাম আপনাদেরকে, সেখানে বলছিলাম এলিউশনের ঘটনাটা ঘটে যে এজন্যই তো তুমি নারী। এটা দিয়ে আসলে শেক্সপিয়ার কি বুঝাইতে চায়, যে এটা এখান থেকে সে একটা ঘটনার উল্লেখ করে, সেটা হচ্ছে অ্যাডাম এবং ইভের ঘটনা, যেটা আমরা মুসলমানরা আপনার আদম এবং হাওয়ার ঘটনা বলে থাকি। তো অ্যাডাম এবং ইভের যে ঘটনাটাকে সে রেফার করে, যে ইভ কি করে অ্যাডামের কানে কানে অলওয়েজ হুইসপারিং করতে থাকে। এরকম ঘটনা শেক্সপিয়ার আরো নাটকেও আমরা দেখি। সেটা হচ্ছে লেডি ম্যাকবেথ ম্যাকবেথের কানের মধ্যে ফিস ফিস করে বলে ডানকানকে মারলে তুমি রাজা হবা, যেখানে কোনো যুক্তি থাকে না, কোনো কিছু থাকে না। তো এগুলো একটু কাহিনী পড়বেন নিজেরা। তো এটা একটা, যে এটাকে একটা এলিউশন হিসেবে সে ব্যবহার করছে, যে ছি এজন্যই তো তুমি নারী। আর সেখানে যখন বললো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন,
সে সন্দেহের মধ্যে পড়ে যায়, সত্যিই কি আমার মা আমার বাবাকে ভালোবাসতো, সত্যিই কি আমার মা আমার বাবার হত্যার সাথে জড়িত, জড়িত জড়িত হয় তাহলে কিভাবে জড়িত, কেন জড়িত? এই যে শেক্সপিয়ার দেখেন আমাদের এই যে 400-500 বছর আগে বললো, এটা ইউনিভার্সাল সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে যুগকে অতিক্রম করা। শেক্সপিয়ারের এই টু বি অর নট টু বি এটা যুগকে অতিক্রান্ত করে দিল। কিভাবে যুগকে অতিক্রান্ত করে গেল দেখেন, টু বি অর নট টু বি। আজও আমি একটা কাজ করতে গেলে ভাবি যে এটা হবে না হবে না, যদি না হয়, যদি এটা এরকম হয়, যদি ওইরকম হয়। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এই কনফ্লিক্ট, এটাকে বলা হয় ইনার কনফ্লিক্ট। অনেক সময় প্রশ্ন হয় যে হ্যামলেট কিসের যন্ত্রণায় ভুগছিল? হ্যামলেট তার অন্তর যন্ত্রণায় ভুগছিল। হি ওয়াজ নট বিং এবল টু ডিসাইড whether his mother is involved in the murder of his father or not. আরেকটা যে ঘটনাটা ঘটে এখানে, সেটা হচ্ছে হ্যামলেটের গল্পের শেষে মারা যায়, তার একটা ভুল ছিল, ট্রাজিক ফ্ল ছিল। বলে যে শেক্সপিয়ারের হ্যামলেটের ট্রাজিক ফ্লটা কি ছিল? হ্যামলেটের ট্রাজিক ফ্লটা ছিল যে হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করে। পলোনিয়াস ছিল ওফেলিয়ার বাবা। ওফেলিয়া কে ছিল? ওফেলিয়া হচ্ছিল যে হ্যামলেটের বাগদত্তা বা প্রেয়সী বা যেটাই বলেন না কেন। ওফেলিয়াকে কিভাবে ব্যাখ্যা করতে চাইলো? ওফেলিয়ার সাথে যে ভাই, তার নাম অ্যাট্রিস, যতদূর মনে আছে, ভুলে গেলে একটু দেখে নেবেন, অ্যাট্রিস। তো তার সাথে একটা ফাইট হয়, ঠিক আছে? তো ঘটনা ঘটার পর্যায়ে হ্যামলেট এক পর্যায়ে বলে ফেলে যে এই ওফেলিয়াকে আমি যতটুকু ভালোবাসি, 40,000 ভাইয়ের ভালোবাসা একত্রিত করলেও ওফেলিয়ার প্রতি হ্যামলেটের যে ভালোবাসা, সেটা সমান হবে না। তো এইখান থেকে হ্যামলেটের একটা একটা রোমান্টিক মাইন্ডেরও আমরা এখানে পরিচয় পাই। তো এখানে এখানে ইংরেজিতে এইভাবে বলে, 40 thousands of brothers cannot sum up my love for Ophelia. এটা কি ইংরেজিতে ওই ফিগার অফ স্পিচে অনেক সময় আপনার লাইন তুলে দিয়ে বলে যে এটা কি ধরনের লাইন? এটাকে একটা হাইপারবোল বলা হয়। ভালোবাসার একটা অতি প্রকাশ করা হয়, অতি রঞ্জন বলা হয়। যেমন আই ওয়ান্ডার্ড এজ এ লনলি এ ক্লাউড, রোমান্টিক পোয়েটদের মধ্যে এটা আসবে এক সময়। যে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা লাইন বলছিল, যে লাইনটা কি বলছিল, লাইনটা উনি এইভাবে বলেন যে, আমি একটু দ্রুত বলতেছি একটু শেষ করার জন্য আর কি। তো ওইখানে উনি লাইনটা এইভাবে বলেন যে 10,000 saw I at a glance, এক নজরে আমি 10,000 ড্যাফোডিলকে দেখলাম। এগুলো হচ্ছে হাইপারবোলের উদাহরণ। তো শেক্সপিয়ার থেকে এগুলো মনে রাখবেন। তারপরে যেটা হচ্ছে যে শেক্সপিয়ারের হ্যামলেট বলা হয়, যে হ্যামলেটকে বিখ্যাত ট্রাজেডি বলা হয়, সবচেয়ে বড় ট্রাজেডি বলা হয়। হ্যামলেট মানে কি, এটা আমার আসে উত্তরটা খেয়াল রাখবেন, এ ভিলেজ উইদাউট এ চার্চ, যেখানে প্রার্থনা স্থল থাকে না বা কিছু থাকে না। তারপরে আরেকটা হচ্ছে যে উম শেক্সপিয়ার সম্পর্কে ট্রাজি কমেডি, যেটার মধ্যে আমরা বলতেছি যে এখানে ট্রাজি কমেডি যেটাকে বলা হয়, সেখানে ট্রাজেডিও থাকবে, কমেডিও থাকবে। যেমন দ্য টেম্পেস্টকে ট্রাজি কমেডি বলা যেতে পারে, যদিও এটা কমেডির মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে ট্রাজি কমেডি বলা যেতে পারে। যেমন এখানে জুলিয়েট বইয়ের মধ্যে সে একটা বিখ্যাত ডায়লগ বলছে, হোয়াট ইজ ইন এ নেম, নামে কি আসে যায়। মানুষের জীবনে 7টা স্টেজের কথা, যে মানুষের জীবনে ইনোসেন্স, চাইল্ডহুড, লাভ, রেসপন্সিবিলিটি, সোলজার এন্ড কনক্লুশন, এই যে স্টেজ গুলো আছে, এই মানুষের জীবনকে 7টা স্টেজে ভাগ করছে। হ্যাঁ, এখানে যেমন বলছে এটা এটা অ্যাজ ইউ লাইক ইট নামে তার একটা কমেডি আছে, এই কমেডির মধ্যে বলছে মানুষের জীবনকে 7টা স্টেজে ভাগ করা যায়। এখানের মধ্যে সে বিখ্যাত সেই ডায়লগ বলছিল যে, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এন্ড এভরিওয়ান ইজ প্লেইং হিজ ক্যারেক্টার, বা এভরিওয়ান ইজ এ মিয়ার রোল, প্লেইং দ্য রোল অফ মিয়ার অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস। যে তার পৃথিবীটাকে একটা বিশ্ব মঞ্চের সাথে সে তুলনা করলো। হ্যাঁ, তারপর তার যে বিখ্যাত আরেকটা যে রচনা, হোয়াট ইজ ইন এ নেম, নামে কি আসে যায়, গোলাপকে যে নামে ডাকো না কেন, দ্যাট হুইচ উই কল এ রোজ বাই নেম, বাই এনি আদার নেম, হ্যাঁ, স্মেল অ্যাজ সুইট, গোলাপকে যে নামে ডাকি না কেন সেটা তার গন্ধ। হোয়াট ইজ ইন এ নেম, শুরুটা এরকম, দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম, হ্যাঁ, এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, যে নামে ডাকে না কেন গোলাপকে গন্ধ করে। অর্থাৎ নামে কোনো কিছু যায় আসে না। এই ধরনের বিখ্যাত যে ডায়লগ গুলো, এগুলো সব শেক্সপিয়ার সম্পর্কে আমরা খেয়াল রাখবো। শেক্সপিয়ার সম্পর্কে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শেক্সপিয়ারের যুগে রানী এলিজাবেথ সম্পর্কে একটা কোটেশন পরীক্ষায় অনেক সময় এসে থাকে। যে এই কোটেশনটা হচ্ছে এরকম, যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, সুপারিশ করার জন্য গুড ফেজ। এই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন যে এটাকে বলা হয় অ্যাপ্রোচ, মানুষের দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ। সবসময় আপনার ব্যবহার, আপনি নম্র ভদ্র, এই ধরনের ব্যবহারটা অনেক সময় কাজে আসে। তো রানী এলিজাবেথ একটা বিখ্যাত ডায়লগ দিয়েছিল, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। একটা ভালো এপিয়ারেন্স বোঝাচ্ছে এখানে, গুড ফেস বলতে ভালো এপিয়ারেন্স,
ঠিক আছে, বা ভালো চেহারা বা যেটাই বলো, ভালো চেহারা তো গড গিফটেড, যে এপিয়ারেন্স বা নিজের ঠিকভাবে হাজির হওয়াটা, এটা একটা রিকমেন্ডেশন, কোনো কিছু পাওয়ার সুপারিশের জন্য এটা হচ্ছে বেস্ট লেটার। এখানে আরেকটা শেক্সপিয়ার সম্পর্কে একজনের লোকের বিখ্যাত ডায়লগ আছে, স্যামুয়েল জনসন, যার কথা বলছিলাম, যে যিনি ডিকশনারি কম্পাইলেশন করছেন। উনি শেক্সপিয়ার সম্পর্কে একটা বিখ্যাত উক্তি দেন, শেক্সপিয়ারকে আমরা বার্ড অফ হেভেন বলে থাকি, কিন্তু উনি, এই স্যামুয়েল জনসন শেক্সপিয়ার সম্পর্কে বলেন যে উনি উনি হচ্ছেন পয়েট অফ হিউম্যান নেচার। আমি আপনাদেরকে একটা বিখ্যাত বই পড়তে বলছিলাম, যে বিখ্যাত বই বলতে একটা অনুবাদ সাহিত্য পড়তে বলেছিলাম, যেটা হচ্ছে ডক্টর শীতল ঘোষের লেখা, ওই যে ইংরেজি সাহিত্যের ইতিহাস। আমি গত ক্লাসে ওই কথাটা বলেছি। তো ওইখানে যদি আপনি পড়েন শেক্সপিয়ার সম্পর্কে, দেখবেন যে শেক্সপিয়ারকে একজন রাইটার কেন বিখ্যাত বলা হচ্ছে, এই যুগটাকে বারবার কেন শেক্সপিয়ারের যুগ বলা হচ্ছে, কারণ ওই যে হিউম্যানিজম ক্যারেক্টার, হিউম্যানিজমটা নিয়ে আসা। শেক্সপিয়ার সম্পর্কে স্যামুয়েল জনসন কি বলতেছে, যে উনি হচ্ছেন পয়েট অফ হিউম্যান নেচার, মানুষের মেন্টালিটিকে, ইমোশনকে কোথায় কিভাবে কখন কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে, এটা যেন শেক্সপিয়ারের চেয়ে আর ভালো কেউ বুঝতেন না। এই জন্য সেটাকে আর কি বলা হচ্ছে পয়েন্ট অফ হিউম্যান নেচার। আদানটা শেষে। তো এই যে শেক্সপিয়ারকে সম্পর্কে জনসন বললো পয়েট অফ হিউম্যান নেচার, তো এই জায়গাগুলো খেয়াল রাখবো আমরা, তার বইগুলো এগুলো সম্পর্কে শীটের মধ্যে আপনাদের প্রচুর তথ্য দেওয়া আছে, একটু পড়বেন। আমি খুব দ্রুততার সাথে এগুলো বললাম। যেমন শেক্সপিয়ারের মিজার ফর মেজার, এটাকে আমরা ট্রাজেডি কমেডি বলতেছি, তার তিনটা বইকে ট্রাজেডি কমেডি বলা হয়। একটা হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আরেকটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, আরেকটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, আরেকটা হচ্ছে মেজার ফর মেজার। তো এইখানে সে তিনটা বইয়ের মধ্যে, যেমন মেজার ফর মেজারের মধ্যে সে একটা বিখ্যাত ডায়লগ দেয়, যেমন সাম সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম ফল বাই অ্যান্ড সাম বাই ভার্চু, যে কেউ উচ্চতায় উঠে পাপ করে, আবার কারো কেউ হচ্ছে সততার গুণে। এখানে আরেকটা বিখ্যাত ডায়লগ আছে তার, দ্য মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট হোপ, একজন বিপদগ্রস্ত মানুষের আশা ছাড়া আর কোনো মেডিসিন নাই, এই ধরনের কথা সে বলে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তার একটা নাটক। মার্চেন্ট অফ ভেনিস শেষে একটা বিখ্যাত ডায়লগ বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। হ্যাঁ, শেক্সপিয়ার এরকম আনুমানিক 40,000 এরকম কোটেশন শেক্সপিয়ার আছে। তা আমি আর কয়টা মুখস্থ করবো, যেগুলোকে এরকম মানে হিউজ পরিমাণ কোটেশন আমরা শেক্সপিয়ারের মুখস্থ করতে পারি। তো এখানে যেমন কিং লিয়ারের মধ্যে সে বলছে, নাথিং উইল কাম অফ নাথিং, যেখানে কিছুই নাই সেখান থেকে তুমি কিছুই পাবে না। কিং লিয়ার তার মেয়ে কর্ডেলিয়াকে এই কথাটা বলে, নাথিং কাম আউট অফ নাথিং। তারপরে যেমন হ্যামলেটের মধ্যেও একটা কথা আছে, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইল। তারপর যেমন ধরেন, এটার নাম কি,
ম্যাকবেথের মধ্যে বলছিল অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেল দিস লিটল হ্যান্ড, যে সমস্ত আরবের সমস্ত পারফিউমকে যদি একত্রিত করে, লেডি ম্যাকবেথ বলছিল, তাহলে এই খুনি হাতকে সুগন্ধিতে ভরিয়ে দিতে পারবে না। জুলিয়াস সিজারের মধ্যে বলছিল, হ্যাঁ সিজার বলছিল ব্রুটাস ইউ টু, ব্রুটাস যখন ছুরি মারে জুলিয়াস সিজার তখন বিশ্বাসই করতে পারে না যে ব্রুটাসও তাকে এই হত্যার সাথে জড়িত হবে, তখন বলছিল ব্রুটাস ইউ টু। তারপরে এখানে আরেকটা কথা বলছিল কাওয়ার্ড ডাই। ব্রুটাস যখন যায়, যখন রাজপ্রাসাদে যায়, তার ওয়াইফ তাকে বলছিল আমি এরকম একটা দেখছি, ভয়ের স্বপ্ন দেখছি, যা এরকম মৃত্যু হতে পারে, তো আপনি আজকে রাজপ্রাসাদে যায় না। তখন ব্রুটাস জুলিয়াস সিজার তখন সেই বিখ্যাত ডায়লগটা বলে যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আমি যদি আজকে ভয় পেয়ে রাজপ্রাসাদে না যাই, তাহলে আমার মৃত্যু হবে যে একটা কাপুরুষ, আমি যে প্রতিদিন বেঁচে থেকে মরে যাব। তো ব্রুটাস সেদিন যায়, সিজার সেদিন সেখানে রাজপ্রাসাদে যায় এবং সত্যি সত্যি তার মৃত্যু হয়। তো তখন সে বলছিল ব্রুটাস ইউ টু। ঠিক আছে, সে বিশ্বাসই করতে পারে নাই যে ব্রুটাস এই হত্যাকাণ্ডের সাথে, এই ষড়যন্ত্রের সাথে রিলেটেড। এই যে শেক্সপিয়ার মানব চরিত্রকে এত চমৎকার ভাবে প্রত্যেকটা নাটকে প্রত্যেকটা জায়গায় বিশ্লেষণ করলেন, তার যে এই যে বিশ্লেষণ ক্ষমতা বা বিশ্লেষণ দক্ষতা, যেটা শেক্সপিয়ারের পূর্ববর্তী যুগে কেন, তার পরবর্তী যুগেও খুব বেশি একটা লোকের মধ্যে দেখা যায় নাই। তো এই যে শেক্সপিয়ারের এই মহানুভবতা বা বিষয়টা, এর জন্য শেক্সপিয়ারকে আমরা অনেকটা ডিটেলস আকারে আপনার রেনেসাঁ যুগের জন্য আমরা আপনাকে এই আমি গল্প আকারে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আমি অনেকগুলো ডায়লগ বলছি, কি কি বলছি আমি নিজেও বলতে পারবো না। হ্যাঁ, আবার আবার যখন লেকচার দিতে যাবো আবার আসবে। তো শেক্সপিয়ারের এই ডায়লগ গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। শেক্সপিয়ারের দুইটা বিখ্যাত নাটকের সন্ধান পাওয়া যায়, কবিতার সন্ধান পাওয়া যায়। এই কবিতাগুলো আমরা একটু একটু খেয়াল রাখার চেষ্টা করবো। হ্যাঁ, যে তার একটা একটা পয়েম হচ্ছে, হ্যাঁ তার দুটো লং নেগেটিভ পয়েমের সম্পাদন, তার একটা হচ্ছে ভ্যানাস অ্যান্ড অ্যাডোনিস, আর একটা হচ্ছে দ্য র্যাপ অফ লুক্রি। এটা এই দুইটা কবিতার কথা আমরা মনে রাখবো, ভ্যানাস অ্যান্ড অ্যাডোনিস এন্ড দ্য রেপ অফ লুক্রি। শেক্সপিয়ার 154টা সনেট রচনা করছেন। 154টা সনেটের মধ্যে তার দুইটা ক্যারেক্টারকে উদ্দেশ্য করে, একটা হচ্ছে ইয়ুথকে উদ্দেশ্য করে 1 থেকে 26 পর্যন্ত, আর বাকিগুলো একটা ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা। এই যে 1 থেকে 126 পর্যন্ত, আর বাকিগুলো উদ্দেশ্য করে লেখা। এই ধরনের সনেটকে 154 ভাগ। শেক্সপিয়ার সনেট গুলোর স্ট্যান্ডার্ড টাইপ গুলো হচ্ছে কিরকম, 4 4 4 2। হ্যাঁ, এই ধরনের যে প্যাটার্ন গুলো হচ্ছে 4 স্তবক 4 স্তবক 4 স্তবক, আবার শেষে গিয়ে হচ্ছে 2 স্তবক। এই যে যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু একটু করে পড়বো বা খেয়াল রাখার চেষ্টা করবো। শেক্সপিয়ারের বেশ কিছু নাটকের সন্ধান পাওয়া যায়, হেনরি, কিং জন, রিচার্ড দ্য সেকেন্ড। এগুলো পড়ার চেষ্টা করবেন, এগুলো শিটে আছে, আমি আর এগুলো আলোচনা করবো না। তার ট্রাজেডি লিস্ট পাওয়া যায়, হ্যাঁ তার কমেডি গুণগুলো এটা লিস্ট পাওয়া যায়। এই যে নানান আলোচনাগুলো আছে শেক্সপিয়ার থেকে, এই ধরনের আলোচনাগুলোর মাধ্যমে এগুলো পড়ার চেষ্টা করবেন। এই হইলো রেনেসাঁ যুগের শুরু থেকে এই পর্যন্ত। একটু বাদ থাকলো, এটা নিও ক্লাসিক্যাল এজের সাথে মিল রেখে আমরা করবো, সেটা হচ্ছে পিউরিটান এজ, 1620 থেকে 1660 সাল যেটা আছে, সেটাকে আমরা নিও ক্লাসিক্যাল এজের সাথে একটু মিল রেখে বা একটু তথ্য রাখি। ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি প্রশ্ন যে এইজ গুলো থেকে হয়, তার মধ্যে এই রেনেসাঁ এজ। আমি এই গত 2 ঘন্টা ধরে বা বলতে পারেন 15 2 ঘন্টা ধরে যা বক বক করলাম, এই বকবকের মধ্যে এই 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 কথাগুলো যেগুলো আমি বলার চেষ্টা করছি, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এরপরে সবচেয়ে বেশি প্রশ্ন যে যুগ থেকে হয় সেটা হচ্ছে রোমান্টিক যুগ, সেটাও আমরা সুন্দর করে দেখার চেষ্টা করব। আমি এখানে থামতে যাচ্ছি, কোনো কোশ্চেন থাকলে করবেন, না থাকলে স্টপ করবো। স্যার, আপনি যে 7 জন লেখকের কথা বলছিলেন, ওনাদেরকে ইউনিভার্সিটি উইটস কেন বলা হয়? এটার পিছে কি কোনো কারণ আছে? হ্যাঁ হ্যাঁ, এটা বলছিলাম, আপনি হয়তো মিস করে গেছেন। ইউনিভার্সিটি উইট বলার কারণ হচ্ছে, উইট মানে হচ্ছে আসলে জ্ঞানী, বা উইট উইট মিনস উইজডম। ঠিক আছে, এই এরা ইউনিভার্সিটিতে, এই লেখকরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। কোন ইউনিভার্সিটিতে? এই লেখকগুলো ক্যামব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারা ছিলেন, এদের এই গ্রুপটা। এই জন্য এদেরকে ইউনিভার্সিটি উইজ বলা হচ্ছে, যেটা শেক্সপিয়ার ছিলেন না। এই স্যার, মানে ওইটা তো শুনছি, কিন্তু ওই ইউনিভার্সিটি তো ওখানে তো আরো স্টুডেন্ট ছিল, কিন্তু এনাদেরই কেন উইটস বলা হলো? হুম, আর লেখকদের মধ্যে তো নাম করা এই 7 জনই আসছে, মার্লো লেখছে। এখন মনে করেন আপনিও পড়ছেন, আমিও পড়ছি ইউনিভার্সিটিতে, তো সাহিত্যের মুভমেন্টে এরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সবাই তো রাখে না। যে এই যে সাহিত্যের এই সময় উল্লেখযোগ্য সাহিত্যিকদেরকে যাদের পরিচয় পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে
এই যে এই গ্রুপগুলোকে একটা সার্কেলে ফেলা যায়, আমাদের মনে রাখার সুবিধার্থের জন্য এদেরকে এই সার্কেলটাতে ফেলা হচ্ছে। এই জন্য এদেরকে ইউনিভার্সিটি উইটস নামে বলা হচ্ছে। এদের কন্ট্রিবিউশন আছে, যেমন লিটারেচার পড়তে গেলে এদের কন্ট্রিবিউশন কি, এদের প্রত্যেকটা নাটকের বিশ্লেষণ কি। এই যে যেমন যেমন ধরেন আমরা শেক্সপিয়ারের ক্ষেত্রে বললাম হিউম্যান নেচার। আপনি আপনি যদি মার্লো ডক্টর ফস্টাস পড়েন, আপনার কাছে মনে হবে যে শেক্সপিয়ারের চেয়ে তো ডক্টর ফস্টাসই মনে হয় অনেকটা জায়গায়, অনেক জায়গায় হিউম্যান নেচারটাকে ভালোভাবে ফুটাই তুলছে। মানুষের যে কিউরিওসিটি, লার্নিং কিউরিওসিটি, মানুষের যে এটা ডক্টর ফস্টাসের মধ্যে চমৎকার ভাবে আসছে। কিন্তু ডক্টর ফস্টাস তো লেখক, মানলো মানলো তো মাত্র 28 বছর বয়সেই মারা গেছে। তাকে কোনো একটা কারণে, ওই এটা আরেকটা ইতিহাস আছে এটার, যে ধারণা করা হয় তাকে গুপ্ত ঘাতকরা হত্যা করছিল। ঠিক আছে, এলিজাবেথের গুপ্ত গুপ্ত বাহিনী বা গোয়েন্দা বাহিনী তাকে হত্যা করছিল। সেটা সেটা আরেকটা কারণ আছে এখানে। ওই ইতিহাসটা আবার আরেকটা অন্য ধরনের ইতিহাস, অনেকে এটাকে ডার্ক ইতিহাস হিসেবে বলছে। তো ওইটা না, আমাদের বিষয় হচ্ছে যে বললাম যে এই যুগটাকে বিজ্ঞানের যুগের চেয়েও মানুষ এইখানে কালচারাল মুভমেন্ট হিসেবে আসছে। আর এই ক্ষেত্রে ইউনিভার্সিটি উইথদের অবদানটা অনবদ্য বা অনস্বীকার্য। এই জন্য আশা করি ক্লিয়ার। জি স্যার, আরেকটা ওই যে রেনেসান্স বলতে যে রিবার্থ অফ ক্লাসিক্যাল কি বলছিলেন ওটা? ক্লাসিক্যাল ক্লাসিক্যাল লার্নিং, ম্যারি। ক্লাসিক্যাল লার্নিং, গ্রিক এবং ল্যাটিন ভাষা শিখতে গেছিল প্রাচীন কোল। আমি বললাম না এই যে তিনজনের নাম বলছিলাম, মনে আছে? লিনাকর, রোচিন, আরেকজন কি বলছিলাম, কোলেন। হ্যাঁ, এরা এরা রোচিন, লিনাকর, হ্যাঁ কোলেন, এই তিনজনে, এরা এই তিনজন যখন গেল, এরা তো ইংল্যান্ড থেকে ওই জায়গায় গেল ল্যাটিন এবং ভাষা শেখার জন্য। আপনি এই সম্পর্কে আরেকটু পড়ার জন্য ওই ইংরেজি সাহিত্যে বাংলাটা পড়বেন। ওইখানে দেখবেন শেক্সপিয়ারের ছোটবেলায় শেক্সপিয়ার এই গ্রিক এবং মানে গ্রিক এবং ল্যাটিন ভাষার সান্নিধ্যে সে আসছিল, এবং শেক্সপিয়ার একজন গ্রেট লার্নার ছিল। এই জন্য শেক্সপিয়ারের লেখার মধ্যে ক্লাসিক্যাল লার্নিং এর ব্যাপক রিফ্লেক্ট করছে। হ্যাঁ, এটা শেক্সপিয়ার মানে কাজী নজরুলের মতো। রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু নজরুল তো কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কিন্তু আরবি ফার্সি শব্দের বা অনেক ধরনের উর্দু সংস্কৃত এগুলো ধরনের শব্দ উনি চমৎকার ভাবে ওনার লেখায় প্রয়োগ করতে পারতেন। আর কিছু? না স্যার, ঠিক আছে। আচ্ছা, শেষ একটা কথা বলে শেষ করছি। সবসময় মনে রাখবেন এলিজাবেথের ড্রামার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রিভেঞ্জ, এবং উল্লেখযোগ্য নাটক হচ্ছে ট্রাজেডি, রিভেঞ্জ অ্যান্ড লাভ। শেক্সপিয়ারের নাটক থেকে আমরা দেখি রিভেঞ্জ অ্যান্ড লাভ, এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বা নাটকের বৈশিষ্ট্য। তো থামি, হ্যাঁ। এনামুল, আচ্ছা, আপনারা তিনজন আছেন, পাঁচজন ছিলেন। আহ, তাহলে আমি বিদায় নিচ্ছি। এনামুল মনে হয় আপাতত নাই। আর আছি, ও, আসলাম মাত্র। আচ্ছা, তাহলে এটা শেষ করলাম আজকে এখানে, হ্যাঁ। স্যার কালকে কি আমরা একটা ক্লাস পাবো? কালকে রাখবেন, রাখেন, ইনশাল্লাহ সুযোগ পেলে যদি কোনো কালকে কারণে, আমরা একটা ক্লাস রাখতেছি। হ্যাঁ, যদি না হয় তাহলে তো নাই করবো, আর চেষ্টা করবো সর্বোচ্চ নেওয়ার, ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, হ্যাঁ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।